গল্প মামির মিথ্যা অপবাদ। লেখক সোহান ইসলাম। আম্মু টাসস, তুই যে আমার ছেলে এটা আমার ভাবতেও লজ্জা লাগছে। কিভাবে পারলি এটা করতে? তোর কি বিবেকে বাঁধলো না? আমি সত্যি আম্মু, আমি কিছু করি নাই। মামি মিথ্যা বলছে। আম্মু চুপ, মিথ্যাবাদী তুই, এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। এইদিকে মামি এর মেজো ভাই এর মুখ দেখে বোঝা যাচ্ছে তারা খুব খুশি। আমি আচ্ছা আম্মু, আমি চলে যাচ্ছি, কিন্তু সত্যিটা একদিন তোমরা জানতে পারবা, সেদিন হয়তো আমাকে পাবা না। বলে আমি আমার রুমে চলে আসলাম। সব কিছু গুছিয়ে নিলাম। তারপর মামির রুমে গেলাম। আমি কি অন্যায় করেছিলাম আপনার? তার জন্য আজ আমার আম্মুর কাছে এতটা খারাপ বানিয়ে দিলেন। আচ্ছা ভালো থাকবেন। আর আমার একটা কথা রাখবেন। মামি কি বলো? আমি আমার আম্মুর খেয়াল রাখবেন একটু। যখন যা লাগে একটু আগায় দিবেন প্লিজ। মামি আচ্ছা, চেষ্টা করব। কিছু বুঝতে পারতেছেন না তো আচ্ছা বোঝাইয়ে দিচ্ছি। একটু আগে আমি মামির রুমে যাচ্ছিলাম আমার রসায়ন বইটা খোঁজার জন্য, তারপর গিয়ে দেখি মেজো ভাইয়ের গায়ে কোনো কাপড় নাই আর মামি তো উলঙ্গ। আমাকে দেখে চমকে উঠে দাঁড়া, তারপর মামি আমার কাছে এসে বলে, প্লিজ তুমি কাউকে বলো না, আমার সংসারটা থাকবে না। চাইলে তুমি আর তোমার মেজো ভাই মিলে আমারে ভোগ করতে পারো। আমি একটা থাপ্পড় মেরে বললাম, কি ভাবছেন যা বলবেন তাই করবো? কখনো না। আচ্ছা আমার মামা কি আপনারই কোনো চাওয়া অপূর্ণ রাখছে? কেন এমন করলেন? আমি এক নিঃশ্বাসে বললাম কথাগুলো। এইদিকে মেজো ভাই যে কখন রুম থেকে বের হয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিছে আমি বুঝতে পারি নাই। মামি বাঁচাও, কি কোথায় আছো? আমাকে বাঁচাও প্লিজ। সোহান আমার এত বড় ক্ষতি করো না প্লিজ। আমি একদম বোবা হয়ে গেছি, আমার মুখ দিয়ে আর কোন কথা বের হচ্ছে না। এইদিকে মামির চিৎকার শুনে সবাই চলে এলো। তারপর থেকে তো জানেনই আপনারা। বর্তমান বলেই আমি বের হয়ে গেলাম বাসা থেকে। পিছন ফিরে একবার তাকালাম বাসার দিকে। অনেক কষ্ট হচ্ছে আজ। নিজের আপন মানুষই আজ মিথ্যা অপবাদ দিল। নিজের আপন মাও আমারে বিশ্বাস করলো না। তারপর হাঁটা ধরলাম, এখন রাত 12:31 হাঁটছি আর একটু আগে হয়ে যাওয়া সব ঘটনার কথা ভাবছি। আচ্ছা আমার পরিচয়টা দিয়ে নি। আমি সোহান ইসলাম। সবাই সোহান বলেই ডাকে। এবার এসএসসি দিব। পরিবারে আমি, আমার আম্মু, মেজো ভাই আর মামি থাকি। আমরা 3 ভাই, এক বোন। অপুর বিয়ে হয়ে গেছে অনেক আগে। আমার বড় ভাই এর মামা আমেরিকা থাকে আর মামার বাড়িও কেউ নাই, তাই মামি আমাদের সাথে থাকে। এই যা আপনাদের পরিচয় দিতে গিয়ে বাস স্ট্যান্ডে চলে আসি। পকেটে আছে মাত্র 1590 টাকা। কি করব, কোথায় থাকবো ভাবছি, ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করি নাই। অপরিচিত লোক, এই ছেলে এভাবে ঘুমাইয়াছ কেন? উঠো এখান থেকে। আমি কে কে জি আঙ্কেল উঠছি বলে ঘুম থেকে উঠে পড়লাম। অপরিচিত লোক, কোথা থেকে যে আসে এসব মানুষ বুঝি না। বলে তিনি দোকান খুললেন। আমি একটা চায়ের দোকানে এসে মুখে পানি নিয়ে 2টা রুটি আর 1 কাপ চা খেলাম। তারপর দোকানদার আঙ্কেলকে বিল দিয়ে চলে আসলাম। ভাবছি চলে যাব এই শহর ছেড়ে। তাই করলাম, একটা টিকিট কেটে নিলাম। উদ্দেশ্য চট্টগ্রাম। তারপর বাসে উঠে পড়লাম। বাস চলছে আপন গতিতে আর আমি কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করি নাই। বাস হেলবার, এই মামা আর কত ঘুমাবেন, এবার নামেন। আমি হ্যাঁ হ্যাঁ, আমি কি চট্টগ্রাম এসে গেছি? বাস হেলবার, জি। তারপর আমি বাস থেকে নেমে একটা হোটেলে গেলাম, অনেক ক্ষুধা লাগছে, ওই সেই সকালে 2টা রুটি আর 1 কাপ চা খাইছি। তারপর হোটেলে থেকে খেয়ে বেরিয়ে আসলাম। কাছে আর মাত্র 955 টাকা আছে। কি করব, কোথায় থাকবো ভাবছি আর হাঁটছি। কে কোথায় আছো? বাঁচাও আমার ছেলেকে। প্লিজ আমাকে মারো, তাও আমার ছেলেকে মেরো না। একজন লোক, হা 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 হা, তোর ছেলেকেই মারবো, হা 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 হা। আমি কাছে যেতেই একজন লোক, এই ছেলে কি চাই এখানে? যা এখান থেকে ভাগ। আমি কিছু চাই না আঙ্কেল, শুধু আপনারে আর এই আপনার চামচা কয়টারে চাই। সেই লোক, মানে আমি কোন কথা না বলে দিলাম একটা বুকে লাথি।
তারপরে কে কে সবাইকে ওদের পাওনা বুঝাই দিলাম, কিন্তু একটা লাঠি দিয়ে পিছন থেকে আমার মাথায় মারে কে যেন। তারপর আর কিছু মনে নাই। চোখ খুলে নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করলাম। পাশে মায়ের বয়সী একটি আংটি, একটা ছোট ছেলে, যেই ছেলেটাকে আমি বাঁচাইছিলাম। আমি বাঁচাইনি, আল্লাহ বাঁচাইছে, আমি মাত্র ছিলাম। আর একটা মেয়ে বসে আছে। আংটি, বাবা তোমার এখন কেমন লাগছে? আমি, জি আংটি, ভালো লাগছে। আমাকে এখানে কে আনলো? আমি তো এখানে ছিলাম না। সেই মেয়েটি, আমার বাবা আনছে এখানে আপনারে। তারপর সব খুলে বলল সেই মেয়েটি 2 দিন আগের রাতে যা যা হয়েছিল। আমি, আমার জন্য এত কষ্ট করতে গেলেন কেন? তারপর একজন অপরিচিত লোক রুমে ঢুকতে ঢুকতে বলল, কি যে বলো তুমি, আমার ছেলের আর আমার জীবন বাঁচাইছো আর আমরা তোমারে বাঁচাবো না। সেই লোকটা, আচ্ছা বাবা তোমার বাবা মা কারো নাম্বার বল, আমি তাদের আসতে বলি। আমি, আসলে এই শহরে আমার আপন বলতে কেউ নাই। আঙ্কেল, কেন তাইলে তুমি এখানে কি করছো? আমি, সে অনেক কাহিনী, অন্য একদিন বলবো। বলি উঠতে যাবো এমন সময় সেই মেয়েটি, এই ছেলে কোথায় যাচ্ছ? আমি, হাসপাতালের বিল দিয়ে দেখি কোথায় যাওয়া যায়। আন্টি, কি বলো বাবা, এসব কোথাও যেতে হবে না তোমার, তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে। আমি, কিন্তু সেই মেয়েটি, কোন কিন্তু না, মাম্মি যা বলছে তাই হবে, কি বলো বাবা? আঙ্কেল, মামুনি, আমিও এটাই চাইছিলাম, কিন্তু তোমার মা তো বলেই দিল। তারপর হাসপাতাল থেকে ডাক্তারের অনুমতি নিয়ে সিএনজি নিয়ে আমি আর সবাই আঙ্কেলদের বাসার সামনে চলে আসলাম। আমি, আন্টি এটা কি আপনাদের বাসা? আন্টি, কেন বাবা, পছন্দ হয় নাই? আমি, এত সুন্দর বাড়ি আমি কোনদিন চোখে দেখি নাই। সেই মেয়েটি, হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না, ভিতরে চলেন। তারপর আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। এই যে আম্মু খেতে ডাকছে আপনাকে। আমি, আম্মু তুমি যাও, আমি আসছি। সেই মেয়েটি, এই ছেলেই আমি, কোন দিক থেকে তোমার আম্মু লাগি? হা, সে তো রেগে ফায়ার। আমিও উঠে গেছি, ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম রাতের খাবার খেতে। তারপর টেবিলে বসলাম, খাচ্ছি। তারপর আঙ্কেল তার মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটা আমার সাথেই পড়ে, নাম নুসরাত জাহান কনক। খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। তারপর শুয়ে আছি, এমন সময় আমার রুমে চলে এলো সবাই। আঙ্কেল, বাবা কি হয়েছে তোমার সাথে আমাদের বল। আমি সব বললাম, আপনারা তো জানেনই, তাই আর বললাম না। দেখি সবাই চোখে পানি। কনক, মানুষ এতটা খারাপ হতে পারে, তা নিজের মায়ের পেটের ভাই। আমি, আচ্ছা বাদ দেন আঙ্কেল, আপনারা যান, ঘুমিয়ে পড়েন। আন্টি, আচ্ছা বাবা, গুড নাইট বলে চলে গেল তারা, শুধু কনক থেকে গেল। কনক, আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? আমি, একজন খারাপ ছেলের সাথে আপনি বন্ধুত্ব করবেন? হাস্যকর। কনক, একদম মেরে ফেলবো যদি আবার নিজেকে খারাপ বলো। আমি, আচ্ছা আজ থেকে আমি আর আপনি বন্ধু, ওকে? কনক, বন্ধ হলে আপনি না তুমি বলতে হয়। আমি, আচ্ছা বলবো, এখন যাও ঘুমাও, গুড নাইট। কনক, আচ্ছা ঘুমিয়ে পড় তুমি। বলে কনক আমার রুম থেকে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল ফজরের মিষ্টি আজানে। আমি উঠে অজু করে মসজিদে চলে গেলাম। তারপর নামাজ পড়ে একবারে বাসায় চলে আসলাম। এসে ছাদে গেলাম, এই শহরটা দেখছি। এমন সময় পেছনে থেকে কে আমার কাঁধে হাত রাখে। আমি তো দেখে অবাক। সেই লোকটি আর কেউ না, সে হলো কনক। কনক, তুমি এখানে কি করছো এত সকালে? আর কখন ঘুম থেকে উঠলা? আমি, এই তো নামাজ পড়ে একটু ছাদে আসলাম। তুমি কখন ঘুম থেকে উঠলা? কনক, এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা তুমি থাকো, আমি কফি বানিয়ে আনছি। আমি, আচ্ছা। তাই বলে কনক চলে গেল কফি বানাতে। আর আমি ভাবছি আমার সাথে হয়ে যাওয়া ঘটনা। কনক, এই ধরো তোমার কফি। ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমি, ও হ্যাঁ দাও।
বলে আমি কফি খাচ্ছি। আচ্ছা, তোমার পড়াশোনা কেমন হচ্ছে? কনক: মোটামুটি চলছে। আচ্ছা শোনো, তোমার বড় ভাই কি তোমাকে বিশ্বাস করবে যে তোমাকে ফাঁসানো হয়েছে? আমি: জানি না, কিন্তু সে আমাকে অনেক বিশ্বাস করতো, জানি না এখন করবে কিনা। কনক: আচ্ছা নিচে চলো, নাস্তা করতে হবে। আমি: চলো। বলে দুজন নিচে চলে আসলাম। দেখি আঙ্কেল চা খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে, আর আন্টি নাস্তা রেডি করছে। আঙ্কেল: বাবা, তোমার নামটাই তো জানা হলো না। আমি: জি, আমার নাম সোহান ইসলাম। সবাই সোহান বলেই ডাকে। আঙ্কেল: আচ্ছা সোহান, এখন তুমি নাস্তা করে কনকের সাথে স্কুলে যাবা, ওকে? আমি: সে যদি আমাকে সাথে না নেই কিভাবে যাব? কনক সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আমি কি তারা বলছি যে আমার সাথে নিব না? আমি তো কনক রে দেখে অবাক। কি যে বলবো ভাই, একদম নায়িকা নায়িকা লাগছে, তার থেকেও বেশি। নীল শাড়ি, নীল ব্লাউজ, নীল চুড়ি। তার থেকে বেশি ভালো লাগলো আমার তার চুলগুলো, যা লাগছে না, আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। কনক: এই যে এত দেখতে হবে না, আমি কোন পরিনে যে হা করে তাকিয়ে থাকবা? আঙ্কেল: হা 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 হা, আমার মেয়ের পরীর থেকেও বেশি সুন্দর, কি বলো সিয়ামের আম্মু? ও হে, আমার তো মনেই নাই কনকের ছোট ভাইয়ের নাম সিয়াম। এখন মনে পড়ল। আন্টি: আমার মেয়েটা অনেক সুন্দর। আচ্ছা বাদ দাও, আসো খেতে আসো। বলে সবাই খেতে বসলাম। আমি লজ্জার জন্য খেতেও পারছি না, আবার ক্ষুধার জ্বালায় থাকতেও পারছি না। কনক: সোহান, এটা তোমার নিজের বাড়ি ভাবতে পারো, তাই লজ্জা না পেয়ে পেট ভরে খাও। আবার বেশি খেও না, তাইলে পেট ফেটে সব বাইরে বেরিয়ে পড়বে। বলে সে হাসতে লাগলো। আমি তো লজ্জায় শেষ, কি করবো? খাবার টেবিল থেকে উঠে রুমে চলে আসলাম। সালার আমি বলে, বেশি খাই তোরে একদিন দেখে নিব কনকের বাচ্চা। কনক আমার রুমে আসতে আসতে বলল, আমাকে বকা হচ্ছে তাই না? বলে আমার পাশে বসে পড়লো, সাথে নাস্তা নিয়ে আসছে। আমি: আমার আর খেতে ইচ্ছে করছে না, নিয়ে যাও তুমি। কনক: টিট বললি আবার, বলতো কুত্তা, বলে আমার মুখের মধ্যে এক টুকরো রুটি দিল। আহো, জীবনে এই প্রথম কোন মেয়ে আমাকে খাইয়ে দিতেছে। খাওয়া শেষ করলাম, তারপর রেডি হয়ে বের হলাম কনকের সাথে। কনক ওদের গাড়ি বের করতে বলল ড্রাইভারকে, কিন্তু আমি নিষেধ করলাম। আমি: কনক, আমরা রিকশায় করে যায়। কনক: আচ্ছা। বলে একটা রিকশা ডাক দিল। তারপর রিকশায় উঠে পড়লাম। কনক: এইদিকে সরে আসো, পড়ে যাবে তো তুমি। আমি: না ঠিক আছে, সমস্যা নাই, পড়বো না। কনক: আমি বলছি তুমি সরে আসো নাই তোমার। না না, এই তো সরে আসছে, বলে একদম ওর গা ঘেঁষে বসলাম। অনেক ভালো লাগছে, আজ এই প্রথম কোন মেয়ের সাথে রিকশায় করে যাচ্ছি। তারপর রিকশা একটা শপিং মলের কাছে এসে থামলো। কনক: নেমে পড়ো। আমি: আমাদের তো যাওয়ার কথা, তোমার স্কুলে তো শপিং মলে আনলে যে। কনকট: ই তো কিছু বলতে পারবো না, তো খালি প্রশ্ন করো। রিকশাওয়ালা: মামা, আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যায়। কনক: ও হ্যাঁ আঙ্কেল, বলে ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে এগিয়ে দিল। রিকশাওয়ালা: ম্যাডাম, আমার কাছে তো খুচরা নেই, আপনি খুচরা টাকা দেন। কনক: আরে আপনি সবটাই রেখে দেন, সমস্যা নাই। রিকশাওয়ালা: ম্যাডাম, আপনার মতো ভালো মানুষ আমি কখনো খুঁজে পাই না, যেখানে মানুষ 50 টাকা দিতে গিয়ে গালাগালি করে, আর আপনি 500 টাকা দিলেন। আল্লাহ আপনাদের ভালো করুক। বলে সে চলে গেল। তারপর কনক আমার জন্য 4টে জিন্স প্যান্ট, 4টা টি শার্ট, 4টা শার্ট আর 3টা ট্রাউজার নিল, আর 2টা লুঙ্গি। তারপর মার্কেট থেকে বের হয়ে একটা মোবাইল শোরুমে নিয়ে গেল আর একটা মোবাইল কিনলো। আমি কিন্তু দেখি নাই কি ফোন দেয়, বলতেও পারলাম না। তারপর বাসায় চলে আসলাম, এসে কলিং বেল দিলাম, আন্টি খুলে দিল। আমি: আন্টি, আঙ্কেল কোথায়? আন্টি: তোমার আঙ্কেল অফিসে গেছে। আমি: ও আচ্ছা, বলে রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। আমি ঘুমের দেশে, কিন্তু আমাকে কে যেন একটা ডাক দিল। আমি তো তাকিয়ে অবাক, সেই লোকটা আর কেউ না, তিনি হলেন সেই লোকটি আর কেউ না, তিনি হলেন আঙ্কেল। আঙ্কেল: সোহান, ঘুম থেকে উঠো, লাঞ্চ করতে হবে তো, উঠে পড়ো বাবা। জি বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে টেবিলে বসলাম।
তারপর কনক খাবার বেড়ে দিল। খাচ্ছি আর টুকিটাকি কথা বলছি। আঙ্কেল, আচ্ছা সোহান, তোমার কি কোন ইচ্ছা আছে? আমি, জি আঙ্কেল, আমি পড়াশোনাটা চালিয়ে যেতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই। আন্টি, তোমার বুদ্ধি আছে বটে। আচ্ছা, তুমি কনকের সাথে কোচিং ক্লাস ওর হোম টিউটরের কাছে পড়বা ওকে? আমি, আচ্ছা আন্টি। বলি খাওয়া শেষ করে রুমে চলে আসলাম, এর মধ্যে কনক চলে আসলো আমার রুমে। কনক, কি করতেছ সোহান? আমি, কিছু না, শুয়ে আছি। কনক, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। তারপর আমি চোখ বন্ধ করলাম। কনক, এবার চোখ খোল। আমি চোখ খুলে দেখি একটা ব্যাগ আর একটা স্মার্ট মোবাইল। ভিভো Y21 ব্যাগ খুলে কালকের কেনা সব কাপড় চোপড় পেলাম। তারপর কনক বলল রেডি হতে বাইরে যাবে। আমিও রেডি হয়ে রুম থেকে বের হলাম। ওমা, দেখি সবাই আমার দিকে তাকাই আছে। কালো পাঞ্জাবি, কালো জিন্স, কালো জুতা, এক কথায় সবই কালো কালারের। আন্টি, আর দেখছি ছেলেকে খুব মানান লাগছে। কনক, এই ছেলেটাকে আম্মু? অনেকটাই অবাক হয়ে। আন্টি, আরে সোহানো, সত্যি এলোকে অনেক সুন্দর লাগছে, যে কোন মেয়ে দেখে পাগল হয়ে যাবে। কনক, আমি পাগল হলেই হবে? ফিস ফিস করে বলল। আমি, কিছু বললে কনক? কনক, কই কিছু বলিনি তো, চলো। আন্টি, মা সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি। আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম একটা রিক্সা নিয়ে। তারপর একটা পার্কের সামনে এসে রিক্সা ভাড়া মিটিয়ে একটা বেঞ্চে এসে দুজন বসলাম। আমি, কনক, বাদাম খাবা? কনক, হু। আমি, আচ্ছা থাকো, আমি নিয়ে আসি। বলে আমি চলে গেলাম বাদাম আনতে। তারপর বাদাম কিনে এনে দেখি কিছু ছেলে ওর কাছে গিয়ে ওরে খারাপ খারাপ প্রস্তাব দিতেছে। কথাগুলো এরকম। একটা ছেলে, মামা এই মালটা তো সেই আজ সারা রাত খেতে পারবো। ও ফিগারটা দেখছোস, একদম তারকা। বয়ফ্রেন্ড বানাই দিছে মনে হয়। অন্য আরেকটি ছেলে, ও মামা মালটা একদম খাসা। বলছে আর ওর গায়ে হাত দিয়ে চেষ্টা করছে। আমার তো মাথায় রক্ত উঠে গেল। আমি ওদের কাছে গিয়ে, আমি, ভাই তোমরা কি ওকে একা একা খাবা? আমারেও একটু সুযোগ দেও। কনক আমার আশা দেখে একটু ভয় কম পেলেও আমার কথা শুনে সে সব আশা ছেড়ে দিল। সেই ছেলেটা, ওই শালাকে রে, তুই আর এই মারলে আমরা তিনজনই খাবো, অন্য কাউকে খেতে দিব না। এবার আর আমি রাগ সামলাতে পারলাম না, আর দিলাম ওর নাকে একটা ঘুষি, সাথে সাথে নাক দিয়ে রক্ত গল গল করে বের হয়ে গেল। অন্য একজনের বুকে দিলাম এক লাথি, সাথে সাথে তিনজনই দিল এক দৌড়। তারপর কনক রে নিয়ে বাসায় চলে আসি। আসার সময় ওর জন্য আর ওর ছোট ভাইয়ের জন্য কিছু ফুচকা আর চকলেট নিয়ে আসি। কনক এর রুমে কান্না করতে করতে চলে গেল আর আমি ওর পিছু পিছু গেলাম। তারপর কনক এমন একটা কাজ করলো, আমার সত্যি অনেক রাগ হলো, কাজটি হলো। তারপর কনক এমন একটা কাজ করলো, আমার সত্যি অনেক রাগ হলো, কাজটি হলো। আমি দরজা ধরেছিলাম আর ও ওই দিক থেকে দরজা বন্ধ করে দেই, যার কারণে আমি হাতে অনেকটাই ব্যথা পাই। এক পর্যায়ে একটু জোরে চিৎকার করে উঠে ফেলে আন্টি চলে আসে আমার কাছে। এসে দেখে আমি বসে হাতের ব্যথায় ছটফট করছি। আন্টি, বাবা এই মাত্র বাহিরে থেকে আসলা, আর কি হয়ে গেল একমাত্র বলে কান্না করতে থাকে। আমি আন্টিরে বলি আমার তেমন কিছু হয় নাই, আগে আপনি কনকরে সামলান বলে কনকের দরজায় ধাক্কাতে লাগলাম। আমি, কনক দরজা খোল। নাই কিন্তু দরজা ভেঙে ফেলবো, প্লিজ তুমি দরজা খোল প্লিজ, বলে আমি এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলাম। আমি দেখে তো অবাক, কনক আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু সময় বুঝে দরজাটা ভেঙে ফেলি, যার কারণে ও আর সাহস পায় নাই আত্মহত্যা করার। ঠাস ঠাস সহস। আমি ওর কাছে গিয়ে গালে বসিয়ে দিলাম দুইটা চড়। পর আমার রুমে নিয়ে গেলাম ওরে। আঙ্কেল, তোমার এত বড় সাহস কিভাবে হলো? কনক কেন করতে চাইছিল এই পাপ কাজ? কনক এবার কান্নার করে দিল, তারপর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো। কনক, আমরা একটা পার্কে বসেছিলাম, কি মনে হলো বাদাম খেতে ইচ্ছে হলো, তারপর সোহানরে বললাম বাদাম আনাতে, সে বাদাম আনতে গিয়েছিল আর ওই ফাঁকে আমাকে ওরা টিট করে আরো অনেক খারাপ ভাষায় গালাগালি করে, যার কারণে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম বলে ফুপাতে লাগলো। আন্টি, মোটেও তুমি এখনো বুদ্ধিমান হয়ে ওঠো নাই, বুঝলা? সোহানের দিকে একটু খেয়াল করে দেখ, কত বড় একটা মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ও কি তোমার মতো এই পাপ কাজ করতে গেছে? কনক, চুপ।
আঙ্কেল, তোমার আম্মুমি বলছে উত্তর দাও। কনক, আর হবে না এমন ভুল বাবাই, এবার এর মতো মাফ করে দাও, বলে কান্না করতে লাগলো। আমি, আন্টি যা হয়েছে বাদ দেন তো, আমার অনেক ক্ষুধা লাগছে, চলেন ডিনার করেনি। কনক, এমন পেটুক আমি আগে দেখি নাই বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি পেটুক তাই না পড়ে দেখে নিব বলে নিচে চলে গেলাম, তারপর একটা চেয়ার আগায় নিয়ে বসে পড়লাম। আজ আমার পছন্দের খাবার রান্না হয়েছে, বিরিয়ানি আর ঝাল ঝাল কষা গরুর মাংস। আরো অনেক কিছুই রান্না হয়েছে, কিন্তু আমি ওই দুইটাই খাচ্ছি। কি টেস্ট খাচ্ছি আর বলছি, লেখক একটু খেতে ভালোবাসে। কনক নিচে নামতে নামতে বলল। কনক, আমাকে একা রেখেই খাওয়া শুরু করে দিলাম, একটু অভিমানী সুরে বলল। আমি, একটু বেশিই ক্ষুধা লাগছিল তাই। তারপর আন্টি কনকের প্লেটে খাবার বেড়ে দিল। সবাই খাচ্ছে আর গল্প করছে। আমি, আঙ্কেল আপনার অফিস কেমন চলছে? আঙ্কেল, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে বাবা। তা তোমার এখানে ভালো লাগছে তো নাকি মন খারাপ লাগে? আমি, আমার সত্যি অনেক ভালো লাগছে এখানে, কিন্তু আমার মনের মধ্যে যে কি হচ্ছে আমি জানি শুধু। আর কতদিন মা বলে ডাকতে পারি না, মায়ের হাতে রান্না খায় না, ভাবতে ভাবতে দুপুরে চোখ থেকে নোনা জল বেরিয়ে গেল। আন্টি, বাবা কান্না করছো কেন? আমি, না আন্টি কিছু না, চোখে কি যেন পড়ছে তাই পানি বের হয়ে গেছে। বলে খাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। একটা লুঙ্গি আর একটা টি শার্ট পরে নিলাম। তারপর কনকের দিয়া ফোনটা হাতে নিলাম, তারপর শুয়ে পড়লাম। অনেকদিন ফেসবুকে যায় না, আজ আইডিটা লগ ইন করলাম। আমার 300+ এস এম এস গুলো এমন ছিল, ভাই আপনি এর গল্প দেন না কেন, অনেক মিস করি আপনারে। আবার আমার কিছু কাছের মানুষ ও আমার খোঁজ জানতে চাইলো। তারপর আমার চোখ আটকে যায় একটি এস এর দিকে, যা দেখে আমার চোখ কপালে উঠে যায়। এস ছিল। তারপর আমার চোখ আটকে যায় একটি এস এর দিকে, যা দেখে আমার চোখ কপালে উঠে যায়। ছিল আমার মেজো ভাইয়ের। মেজো ভাই, কিরে কেমন আছিস? আমারে মাফ করে দিস রে, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি তোর সাথে। আর একটা সত্যি কথা কি জানিস, আমি একদিন আমার রুমে বসে টিভি দেখতেছিলাম, আর মামি তখন আমার রুমে এসেই আমার কোলে বসে পড়ে তারপর ওই খারাপ প্রস্তাব দিই আমি যদি ওটা তার সাথে না করি তাহলে সে এখন চিল্লাচিল্লি করে আমাকে ফাঁসিয়ে দিবে। তাই আমি বাধ্য হয়ে তার সাথে ওই নোংরা কাজ করতাম। আর মেইন কথা, মামি তো বাচ্চা হয় না, তার কারণে সে আমার কাছে আসতো। আমি তোর কাছে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, পারলে আমারে মাফ করে দিস ভাই। আল্লাহ হাফেজ, আর কোন কিছু লাগলে বলিস। আমি এসএমএসটা দেখে সত্যি খারাপ লাগলো, তাই আর কোন কিছু না ভেবে ঘুমানোর প্রস্তুতি নিলাম। ঘুমিয়ে গেলাম। রাত 3:35। এত রাতে আমার ফোনে কে ফোন দিল, আর এটা তো আমার নতুন নাম্বারকে পেলো। এই নাম্বারটা বলে কলটা কেটে দিলাম। কিন্তু আবার কল দিলে আবার কেটে দিলাম। সাধারণত আমি কোন অপরিচিত নাম্বারের কল রিসিভ করি না, তাই বারবার কেটে দিচ্ছিলাম। আবার কল দিল, কিন্তু এবার রিসিভ করলাম বড়ই রাগী কণ্ঠে। আমি, এই আপনার বিবেক বলতে কি কিছু নাই? বারবার কল কেটে দিচ্ছি, তা কেন বিরক্ত করতেছেন? হ্যাঁ, রাতে কেন ফোন দিছেন? জানেন না এখন মানুষ ঘুমাই? অপরিচিত কণ্ঠে, একটু ছাদে আসবা প্লিজ। আমি, কে কনক? কনক, হুম প্লিজ আসো। আমি, এত রাতে ছাদে কেন? আর আঙ্কেল আন্টি দেখলে খারাপ ভাববে। কনক, কেউ কিছু ভাববে না, আসতে বলছি আসো। আমি, আচ্ছা আসতেছি বলে ছাদে চলে গেলাম। কি হয়েছে যে এত রাতে আমাকে ছাদে রাখলা? কনক, সোহান, আমি তোমাকে যেদিন হাসপাতালের বেডে দেখি সেদিনই তোমাকে আমি ভালোবেসে ফেলি। তোমার ওই বুকে সারা জীবন থাকতে চাই, দেবে কি তোমার ওই বুকে জায়গা? লাভ ইউ সোহান, লাভ ইউ সো মাচ, ইউ লাভ মি। আমি তো অবাক মেয়ে বলে কি কিছু না বলে ওরে বললাম, আমি কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করি নাই। তোমার বাবা আমাকে এখানে থাকতে দিচ্ছে, এমনকি আমার পরিবারের একজন মানে। আমি পারবো না আর তোমারে ভালোবাসতে, প্লিজ জোর করো না। আমার কথাটা শুনে কনক কান্না করতে করতে চলে আসে রুমে। আমি গিয়ে শুয়ে পড়ি। সকাল 9টা। আন্টি, বাবা উঠে পড়, কনকের সাথে নাস্তা করে স্কুলে যাও। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম, তারপর নাস্তা করে ওর সাথে বের হলাম। রাস্তায় আমার সাথে একটা কথাও বলল না। তারপর ওর স্কুলের সামনে এসে রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে গেলাম।
কনকের আশা দেখে ওর ফ্রেন্ডরা সব এগিয়ে এসে, বন্ধু এক, কিরে তোর বয়ফ্রেন্ড নাকি? এটা দেখতে তো একদম নায়কের মতো। বান্ধবী, সত্যি এটা তোর বফ? না হলে আমি প্রেম করতাম, এস দেখে প্রেমে পড়ে গেছি। কনক, ওই থামবি, ও আমার বিয়ে কেন হতে যাবে? আমাদের বাসায় কাজ করে ও, তাই বাবা বললো ও আজ থেকে তোমার সাথে পড়তে যাবে, তাই নিয়ে আসলাম। দেখতে তো একটা খেত। আমি কনকের কথা শুনে মনে অনেক কষ্ট পেলাম, চোখ দিয়ে দুফোঁটা নোনা জল বেরিয়ে এলো। সেই মেয়েটি, তুমি প্লিজ কষ্ট পেও না, ও একটু রাগি, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আমি, আরে সমস্যা নাই, চলো ক্লাসে চলো বলে ক্লাসে চলে গেলাম। স্যার রুমে ঢুকে স্বভাব ভালো মন্দ খোঁজ নিতে গিয়ে আমার দিকে নজর যায়। স্যার, এই ছেলে এখানে কি করতেছ? বের হয়ে যাও ক্লাস থেকে বলে আমার কাছে আসতে লাগলো। কনক, স্যার ওকে বের করবেন না প্লিজ, ও আমার বাসায় কাজ করে সাথে পড়াশোনা করে, ওরে বের করে দিবেন না স্যার। এটা শোনার পর ক্লাসের সবাই হা 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 করে হেসে উঠল। আর পাশাপাশি বলতে লাগলো আজকাল চাকর বাকর ও পড়াশোনা করে বলে হা 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 করে হাসতে থাকলো। আমি একটু কষ্ট পেলাম, কিন্তু সমস্যা নেই, আমাকে সামনে এগোতেই হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে আমিও পারি। তারপর স্যার ক্লাস শুরু করলো। আজ পদার্থ ক্লাস। এবার সবাইকে প্রশ্ন করলো আলোর প্রতিফলনের ব্যাখ্যা দিতে, কিন্তু সবাই চুপ করে থাকলো। কিন্তু আমি, স্যার আমি বলবো কি বলে উঠে দাঁড়ালাম, তারপর সব বুঝিয়ে বললাম। তা দেখে কনক সহ সবাই অবাক, সব থেকে বেশি অবাক স্যার। স্যার, তুমি তো দেখছি অনেক মেধাবী, আজ থেকে আমি তোমাকে পড়াশোনাতে সকল প্রকার সাহায্য করব। তারপর এক এক করে 6টা ক্লাস করে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে আমার রুমে গিয়ে ঘুমায় পড়লাম। ঘুম ভাঙল আঙ্কেলের ডাকে। আঙ্কেল, বাবা কি হয়েছে তোমার? দুপুরেও খাও নাই, আবার এখনো ঘুমিয়ে আছো? কোনো কি কিছু বলেছে তোমাকে? না আঙ্কেল, ও কিছু বলে নাই বলে ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে খেতে গেলাম, তেমন খেতে পারলাম না, কষ্ট করে খেয়ে রুমে এসে শুয়ে গল্প লিখছি। অনেকদিন পর গল্প লিখতে বসলাম। রাত 12টার দিকে পোস্ট করে ঘুমায় গেলাম। সকালে উঠে স্কুল, তারপর কোচিং, এভাবেই চলছে আমার দিনকাল। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এইদিকে সোহানের পরিবার, বড় ভাই, আম্মু আর আমি আর মামা বাংলাদেশ আসছি। আমাদের প্লেনটি চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করবে, তোমরা আমাদের নিতে এসো কেমন? আর সোহানের জন্য একটা গিফট আছে, আর ওকে চমকে দিব। আচ্ছা এখন রাখি বলে কল কেটে দিল। মামি, আপাকে কল করেছিল? আম্মু, সবুজ আর রাব্বি আজ বাসায় আসছে, তাই আমাদের চট্টগ্রাম যেতে বলল। মামি, আমাকে সবুজ একবার জানানোর চেষ্টাও করলো না। মেজো ভাই, আচ্ছা বাদ দেন মামি, আমরা কিন্তু চট্টগ্রাম বাসে যাব। মামি, ওকে বলে সবাই রেডি হয়ে নিল। তারপর বের হলো চট্টগ্রাম। এবার চলেন আমাদের নায়কের কাছ থেকে ঘুরে আসি। আমি, আন্টি কাল সন্ধ্যায় কুষ্টিয়া চলে যাব, পরশু দিন থেকে পরীক্ষা। কনক আমার কথা শুনে অনেক মন খারাপ করে। ও হে, আপনাদের তো বলাই হয় নাই। কনক আমার কলিজা, এখন আপনাদের প্রশ্ন। যে কনক আমাকে কাজের লোক বানাইছিল, সে এখন কিভাবে কলিজা হলো তাই তো? তাইলে চলে যায় আজ থেকে 5 মাস আগেই ঘটনাতে। আমি, আন্টি আমি চলে গেলাম স্কুলে বলে বের হয়ে গেলাম। তারপর স্কুলে এসে জেরিনের সাথে কথা বলছিলাম। জেরিন সেই মেয়েটি যে আমাকে দেখে প্রেমে পড়ে গেছিল। ও বারবার আমার হাত ধরছিল। মা কনকট আড়াল থেকে দেখে ফেলে আর কান্না করতে করতে বাসায় চলে যায়। তারপর 7-8টা ঘুমের ওষুধ খাওয়া ফেলে ঘুমিয়ে পড়ে রাত 10টার দিকে কনকের রুমে রাখতে যায় আন্টি, আর দেখতে পায় ও ঘুমিয়ে আছে পাশে টেবিলে। চোখ যায় আর দেখে ও ঘুমের ওষুধ খাইছে। তারপর হাসপাতালে নিয়ে যায় আর ওর চিকিৎসা করা হয়। তারপর আঙ্কেল জানতে চাই কেন এমন করলো। কনক, বাবা আমি সোহানকে অনেক ভালোবাসি, আর আজ ও আমার বান্ধবীর সাথে গা ঘেঁষে আবার হাতে হাত রেখে কথা বলেছে, তাই আমি সহ্য করতে পারি নাই, সেই জন্য একা করছি বলে কান্না করতে লাগলো। আঙ্কেল, সোহান এখানে আসো। আমি, জি আঙ্কেল বলেন। আঙ্কেল, জীবনে আমি আমার মেয়ের কোন চাওয়া অপূর্ণ রাখি নাই। বাবা আমার মেয়ে কি দেখতে খারাপ, কেন ওকে মেনে নাও নাই? আমি, প্লিজ আঙ্কেল এভাবে বলবে না। আসলে আমি ওকে ভালোবাসি, কিন্তু আমার কি কোন পরিবার আছে? এখন না আছে টাকা পয়সা, আর মেইন কথা আমি আপনার বাড়িতে থেকে আপনার সাথে বেইমানি করবো না কখনো না। আন্টি, আজ থেকে আমাদের আম্মু আব্বু বলে ডাকবা ওকে। আমি, আপনারা যা বলবেন। তারপর ওকে বাসায় এনে অসুস্থ হয়ে গেল সেদিন রাতে। আমি, জান চলো খেতে চলো, আম্মু ডাকে। কনক,
আমি কারো জান না আর আমি খাবো না বলে শুয়ে পড়ল। আমি টেবিল থেকে এক প্লেট খাবার এনে এই মহারানী এবার ওকে খেয়ে আমাকে উদ্ধার করেন। তারপর ওকে খাওয়াই দিলাম, আমিও খেয়ে নিলাম, তারপর ঘুমাই গেলাম। রাত 3টায় আমি ওকে সাথে ডেকে আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে একটা কালো গোলাপ নিয়ে, তুমি কি আমার বাবুর আম্মু হবা? হবা কি আমার রাত জেগে গল্প করার সে? হবা কি আমার সেই মানুষটি যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম? লাভ ইউ কনক, লাভ ইউ সো মাচ, ইউ লাভ মি? কনক আমার হাত থেকে ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ টু সোহন, অনেক অনেক ভালোবাসি, ইয়ে পাগল তারে বলে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। 5 মিনিট পর ছেড়ে দিল। আমি, আমাকে কি মেরে ফেলার প্ল্যান করছো? কনক, এটা ভালোবাসা বলে আমার বুকে মুখ লুকালো। তারপর কতক্ষণ যে সেখানে ছিলাম মনে নাই। বর্তমান। কনক, তুমি আমাকে রেখে চলে যাবা বলে আমারে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি, আরে পরীক্ষা দিয়ে আবার চলে আসবো তো। তারপর ওকে রুমে নিয়ে গিয়ে দরজা আটকিয়ে দিয়ে আমি, যান একটু কাছে আসো তো, আর একটু মন ভরে আদর করবো। কনক, যা দুষ্টু, তোমার পাঠক পাঠিকারা তো সব দেখে ফেলবে, পাগল, একটা লাইটটা অফ করে দাও। তারপরে ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিয়ে অনেকক্ষণ পর আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। তারপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সব গুছিয়ে নিই, তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে কনক কেটেছে রায়। আমি, এমন করলে কি হবে বলো, আমারে তো তোমার ফ্যামিলির মতো হয়ে উঠতে হবে, আর আমি কিছুদিন পরই আমার কলিজার কাছে চলে আসবো বলে একটা কপালে চুমু দিয়ে বললাম, ভালো করে পরীক্ষা দিবা আর সময় মতো খাওয়া দাওয়া করবা, ওকে? কনক, তুমিও বলে বের হয়ে গেলাম। তারপর বাস স্ট্যান্ডে চলে এসে একটা টিকিট কাটি, রাত 8টার বাস ছাড়লো। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছি, এমন সময় আমার চোখ আটকে দেয়। ভালো করে দেখি আমার মামা, বড় ভাই, মামি আর মেজো ভাই। বড় ভাই আমাকে দেখে আমার কাছে এগিয়ে এসে যা বলল তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। তা হলো, আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছি, এমন সময় আমার চোখ আটকে যায়। ভালো করে দেখি আমার মামা, বড় ভাই, মামি আর মেজো ভাই। বড় ভাই আমাকে দেখে আমার কাছে এগিয়ে এসে যা বলল তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। তা হলো, বড় ভাই, কিরে কেমন আছিস? অনেকদিন পর তোরে দেখলাম রে, তা তুই আমারে আনতে যাস নাই কেন? আমি কিন্তু অনেক কষ্ট পাইছি, আর তুই যার জন্য আমার উপর রাগ করে আমারে আনতে যাস নাই, আমি কিন্তু তোর জন্য সেটা আনছি। ভাইয়া কি আনছে আপনারা পরে জানতে পারবেন। আমি, কে আপনি আর কি সব উল্টা পাল্টা কথা বলতেছেন? আমি আপনার ভাই হতে যাব কেন? বড় ভাই, এসব কি বলতেছ ছোট? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমারই কি তুই চিন্তাছস না আমি তোর বড় ভাই? আমি, আমার কোন পরিবার নাই, এর বড় ভাইয়ের তো কোন প্রশ্নই আসে না। সেটা শুনে বড় ভাইয়ের চোখের জল আমি স্পষ্ট বুঝতে পারলাম, কিন্তু আমার আর এই পরিবারের প্রতি কোন মায়া নাই। তারপর বড় ভাই আর কোন কথা না বলে চলে গেল। এমন সময় আমার ফোন বেজে উঠল। ওই পাশ থেকে, জান তুমি কি বাসে উঠছো? আর কোন অসুবিধা হয় নাই তো? আমি, না রে পাগলি, কোন সমস্যা হয় নাই, আর আমি বাসে উঠে পড়ছি এখন এই বাগেরহাটের মধ্যে। আর একটা সমস্যা হয়েছে। কনক, কি হয়েছে কি বলো তাড়াতাড়ি, উত্তেজিতভাবে বলল। আমি, আজ আমার পরিবারের সাথে দেখা হয়েছে, এক বাসেই আছি, আর ভাইয়ের সাথে কথা হয়েছে একটু আগে। যা কথা হয়েছে সব ঘুরে বললাম কনক রে। কনক, তোমার এটা করা ঠিক হয় নাই, সে তো কিছু জানে না, তার সাথে এমন করাটা ভালো লাগলো না আমার। যাই হোক, ভালো করে পরীক্ষা দিবা। নাই কিন্তু একটা আদরও পাবা না, এই বলে দিলাম। আমি, আগে পরীক্ষাটা দিয়ে নি, তারপর দেখা যাবে। আচ্ছা যান, বাই, পরে কল দিব নে। কনক, ওকে যান, ও মোমা হও। নবলি কল কেটে দিল। আমিও কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। এই মামা ওঠেন, আমরা কুষ্টিয়া মরমপুর চলে আসি। আমি তারপর বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে বসলাম। এমন সময় দেখি আমার বেস্ট ফ্রেন্ড শিহাব। শিহাব, কিরে তুই সোহার না? আমি, নিজের বেস্ট ফ্রেন্ডকেও ভুলে গেলি? টুকটাক কথা বলে চলে আসলাম শিহাবদের বাসার। আমাকে দেখে শিহাবের আম্মু জড়িয়ে ধরে বলল, বাবা তুই এতদিন কোথায় ছিলি? রাগ করে বাসা থেকে 1 বছর আগে বেরিয়ে গেলি, আর আসলি না। কিন্তু তোর পরিবারের কাছে যদি তোর কথা জিজ্ঞেস করি, তারা এড়িয়ে যায় আর বলে ওর কথা আর আমার কাছে বলবি না।
আমার আম্মা আর শিহাবের আম্মু বেস্ট ফ্রেন্ড ছিল তাই। আমি শুনে একটু কষ্ট পেলাম কিন্তু আন্টিকে বুঝতে দিলাম না। আচ্ছা বাবা, তুই ফ্রেশ হয়ে নাস্তা করে নে। না আন্টি, আমি নাস্তা করে আসি, তুমি করে নাও, বলে আমি রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিলাম, কারণ সারা রাত পড়তে হবে। ও হেজার জন্য কুষ্টিয়া আসা, আমার কাল এসএসসি পরীক্ষা, তাই পরীক্ষা দিতে আসছি। ঘুম ভাঙল শিহাবের ডাকে। এর মামা উঠে গোসল করে লাঞ্চের সময় হয়ে গেছে তো। আমি ও বলে ওয়াশরুমে ঢুকলাম। এই আমি গোসল করছি, আপনারা তাকিয়ে আছেন কেন? আমার বুঝি শরম করে না? চোখ বন্ধ করে রাখেন পাঠিকারা, আমি কিন্তু অনেক লজ্জা পাচ্ছি। তারপর গোসল করে লাঞ্চ করে এসে পিসিটা অন করলাম, আজ একটু কল অফ ডিউটি খেলবো, আমার প্রিয় গেম। তারপর খেলা শেষ করে বিকালে বাইরে বের হলাম হাঁটতে। অনেকজনের সাথে কথা বললাম, তারপর দেখি মামি আর মামাকে। তারা আমার কাছেই আসছিল। সবুজ মামা, সোহানডা হয়েছে হয়েছে, বাদ দাও, আমার সাথে বাসায় চলো, তোমার জন্য তোমার ভাই iPhone 13 আনছে। কিন্তু তখন তাকে যেই কথাগুলো বলছো অনেক কষ্ট পাইছে সে। আমার জন্য এটাই আনছিল, বাসের মধ্যে বলছিলাম যে পরে বলবো সেটা গিফট এটা। আমি, না মামা, আমার কাল থেকে পরীক্ষা, আমি যাবো না একদিন ইনশাআল্লাহ বলে চলে আসলাম। মামি আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে কিন্তু আমি পাত্তা দিই নাই। বাসার এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসলাম। আমি ওরে বলে দিছিলাম আমাকে ডিনার করতে রাখবি না। পড়া শেষ করে দেখি 4টা 21 বাজে, দিলাম কনক রে কল। ওই পাশ থেকে, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, অনুগ্রহ করে রিচার্জ করে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। ধুর বাল বলে বিকাশে চলে গেলাম। আমার বিকাশ 10,090 টাকা রাখা আছে, জমানো টাকা। ওমা, বিকাশে ঢুকে দেখি 40,799 টাকা। এত টাকা কিভাবে আসলো? কেউ ভুল করে দিয়ে দিল না তো? তাই বলে নোটিফিকেশন চেক করে দেখি আঙ্কেলের নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে, তাও রাত 3:34-এ। আমি ভাবছি মেসেজ এলে তো নোটিফিকেশন বাজবে, কিন্তু বাজলো না কেন বলে ফোনের দিকে তাকিয়ে দেখি ফোন সাইলেন্ট করা। তারপর বিকাশ থেকে 109 টাকা রিচার্জ করে কনকরে দিলাম ফোন। কনক, এই কে রে? এত রাতে কল দিলি? জানিস না এখন মানুষ ঘুমাই। আমি, আমার ডায়লগ আমারই দিতেছ? তা তোমার না আজ পরীক্ষা, ঘুমিয়ে আছো কেন? কনক, না একটু আগেই পড়া শেষ করে ঘুমিলাম আর তুমি দিলে কল, আমার তো ঘুমের 12টা বেজে গেল বালদা। আমি, আচ্ছা ভালো, এখন পড়তে বসো বলে কল কেটে দিলাম। এরপর ফজরের আজান দিল, আমি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে চলে এসে পড়তে বসলাম। তারপর নাস্তা করে শিহাব রে নিয়ে চলে আসলাম পরীক্ষা দিতে। পরীক্ষা আজ অনেক ভালো হয়েছে। 6 সেট প্রশ্ন কমন। হিসাবেরও অনেক ভালো পরীক্ষা হয়েছে। তারপর বাসায় এসে গোসল করে লাঞ্চ করে ঘুমায় গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষাও শেষ হয়ে গেল। একদিন আমি শিহাবদের সাথে নাস্তা করতেছিলাম, এমন সময় কে যেন কলিং বেল বাজালো, তাই দরজা খুলে দিলাম। আমি দেখি আমার মা আর বড় ভাই এসেছে। তারপর তাদের বসতে বলল আন্টি, শিহাবের আম্মু। আমরা নাস্তা করে আমি আমার রুমে চলে গেলাম। আমি আমার সবকিছু গুছিয়ে নিলাম আর চলে যাব চট্টগ্রাম। তারা কথা বলছিল। আম্মু, বান্ধবী, আমার ছেলের বিয়ে সামনের সপ্তাহে তোরে, কিন্তু আজই যেতে হবে বলে বিয়ের কার্ড হতে দিল। আর আন্টি বলল সেদিন তুমি হলে আর বিয়ের বয়স হয়ে গেল। তা বাবা, তোমার হবু শ্বশুর কেমন আছে? ভাই তো লজ্জায় শেষ, ওখান থেকে বেরিয়ে আসলো। আমি, আন্টি আমি চলে যাচ্ছি বলে আন্টির হাতে 15,000 টাকা দিলাম। আন্টি, বাবা এটা কিসের টাকা? আমি, এতদিন আপনার বাসায় থাকছি তাই বাসা ভাড়া আর খাওয়া খরচ। আন্টি, ঠাসস ঠাসস 2টা চর বসিয়ে দিল আর রাগী গলায় বলল, তোরে আমি আমার শিহাবের মতো মানি, আর তুই কিনা আমার বাসায় 1 মাস থেকে আমারে বাসা ভাড়া দিতেছস? তোর কি টাকা বেশি হয়ে গেছে? বলি কান্না করতে লাগলো। আমার মা তো এটা দেখে স্ট্যাচু হয়ে গেছে, আর কোন কথা না বলে বেরিয়ে আসতে যাবো এমন সময় আন্টি ডাক দিল, আর 10 দিন থাকবি নাই, আমার থেকে খারাপ কেউ হবে নাই। আমি বলে দিলাম হ্যাঁ। আমি আর না করতে পারলাম না, আমার রুমে চলে গেলাম। তারপর সবকিছু রেখে শুয়ে পড়লাম। 5 দিন পর, শিহাব, মামা রেডি হয়ে নিয়ে আজ বিয়ে খেতে যাবো। আহো হো, কত যে সুন্দর সুন্দর মাল দেখতে পারবো বলে হাসিতে ভেঙে পড়লো। আমি, তোর বোনটা না সত্যি অনেক হট, একদম 1 নাম্বার মাল। শিহাব রেগে বলল, আমার বোন রে তুই মাল বললি? আমি এটা মানতে পারলাম না। আমি,
এখানে যত মেয়ে আসবে তাদেরও তোর মতো ভাই আছে, তারা কি তাদের বোনকে মাল বলে? শিহাব: দোস্ত আমি বুঝতে পারি নাই, বাদ দে আর বলবো না, কোন দিন চল এখন বিয়ে খেতে। আমি: কার বিয়ে রে, বললি না তো। শিহাব: সেটা পরে জানতে পারবি, আগে চল। বলে চলে আসলাম, এসে আমি তো অবাক, কারণ শিহাব: দোস্ত আমি বুঝতে পারি নাই, বাদ দে আর বলবো না, কোন দিন চল এখন বিয়ে খেতে। আমি: কার বিয়ে রে, বললি না তো। শিহাব: সেটা পরে জানতে পারবি, আগে চল। বলে চলে আসলাম, এসে আমি তো অবাক, কারণ আমি আমার বাসার সামনে, তার মানে আমার বড় ভাইয়ের বিয়ে। শিহাব বলল, কিরে হা করে কি তাকায় দেখিস, চল ভেতরে চল। যখনই ভিতরে ঢুকতে গেলাম তখন মায়ের কথা মনে পড়ে গেল, তাই বললাম। আমি: শিহাব তুই যা রে, আমি যাব না, এই বাসায় ইচ্ছে করছে না যেতে। শিহাব: তাইলে আমিও যাব না। বলি ও বাসার দিকে যেতে লাগলো। ওর অভিমান দেখে আর রাগ করে থাকতে পারলাম না, বললাম, বাসায় যাওয়া লাগবে না, চল ভেতরে, বলে আমাদের বাসায় প্রবেশ করলাম। অনেকদিন পর আমাদের বাসা ঢুকলাম, তারপর সোজা ভাইয়ের রুমে চলে গেলাম। আমি: আসসালামু আলাইকুম ভাইয়া, ভেতরে আসবো কি? ভাইয়া: ওয়ালাইকুম আসসালাম, হুম আসো। বলে রুমের ভেতরে ঢুকলাম। আমি: কেমন আছো? ভাই: অনেক ভালো। তুই? আমি: আল্লাহ যেভাবে রাখছে ওইভাবেই আছি। ভাই: কিন্তু তুই বাসা থেকে চলে গেলি কেন? আম্মু সামান্য একটু মারছিল বলে। আমি: এমনি বলে আমার রুমে চলে আসলাম। আমার রুমটা কেমন অগোছালো হয়ে আছে, তাই পরিষ্কার করে ওয়াশরুমে গেছি। এমন সময় কনক ফোন দেয়, আর তখন আমার রুমের পাশ দিয়ে শিহাব যেতেছিল। শিহাব কলটা রিসিভ করে। শিহাব: আসসালামু আলাইকুম, কে বলতেছেন? কনক: ওয়ালাইকুম সালাম, জান আমারে চিনতে পারো নাই, আমি কনক রাজ, নতুন এই সিম লাগালাম। শিহাব: সরি, আমি সোহান না, আমি ওর বন্ধু। কনক: সোহান কোথায় গেছে, ওর কিছু হয় নাই তো, বলে কান্না করে দিল। মেয়েটা আমারে একটু বেশিই ভালোবাসে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে: কে রে ফোন দিছে? জানি না, দেখ তো, তোর খোঁজ করতেছে। আমি: হ্যালো, কে বলতেছেন? কনক: কুত্তা, আমি তোর বউ বলতেছি, আমারে চিনতে পারোস না, তুই খালি একবার আমার কাছে আয়, তারপর তোর কি করি দেখ। আমি: আরে আমার বউ দেখি রাগও করতে জানে, আসলে আমি তোমার নাম্বার খেয়াল করি নাই, জানার হবে না আমন। কনক: আবার যদি হয় তোর খবর খারাপ করে ছাড়বো, এই বলে দিলাম। আমি: আমার বউটা এখন কি করে? কনক: বসে আছি, জান, তুমি কি করো? আমিও বসে আছি, লাঞ্চ করেছো? কনক: না, তুমি? আগে গিয়ে খেয়ে আই নাই, তোর সাথে কথা নাই। বলে কল কেটে দিলাম। এমন সময় আমার রুমে আমাকে ডাকতে আসলো একটা মানুষ, যা দেখে আমি অবাক হয়ে যাই, তিনি হলেন আমার মা। মা: কেমন আছো সোহান? ভালো, আপনি কেমন আছেন? আম্মু: ভালো নাই, কিন্তু তুমি এই বাসা থেকে চলে গেলে অনেক ভালো থাকবো, আমি চাই না কোন বাইরে ছেলে আমার ছেলের বিয়েতে যেয়ে আবার কোন মেয়ের সর্বনাশ করুক। আমি তোমার হাত জোর করে বলছি, তুমি বাসা থেকে চলে যাও প্লিজ। আমি: আচ্ছা, আমি চলে যাচ্ছি, সমস্যা নাই, কিন্তু আমি আমার পরিবারকে ভালো রাখতে চাই। আমি যেমনই থাকি না কেন, আমার পরিবার ভালো থাকলে আমিও ভালো থাকবো। বলে আম্মুর হাতে একটা গিফটের প্যাকেট ধরিয়ে দিলাম, আর বললাম, এটা ভাবির জন্য। তারপর অনেক কষ্টে সেখান থেকে চলে আসলাম। এসে আমি একটা বাসের টিকিট কেটে নিলাম। তারপর রাতে ডিনার করে বাসে উঠে পড়লাম। সকাল 8টায় কনকদের বাসার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। কনক এসে দরজা খুলে দিল, আর আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল, আর বলতে লাগলো, কনক, আমার জানটার মুখ শুকিয়ে গেছে একদম, মনে হয় খাওয়া দাওয়া করো নাই দেখি, বলে টেবিল থেকে নাস্তা নিয়ে আসলো। আমি ততক্ষণ রুমে চলে গেলাম, তারপর সব খুলে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে ফ্রেশ হয়ে আসলাম। তারপর কনক আমারই খাইয়ে দিতে লাগলো। রুটি আর গরুর মাংসের ঝোল আমার মুখে তুলে দিতেছিল, আর আমি ওর হাতে কামড় দিতেছিলাম। কনক: এই দুষ্টু কামড় দেও কেন, ব্যথা লাগে তো? আমি: আমার বউ রে, যা ইচ্ছে তাই করবো, তোমার কি হা? কনক: তবে রে দাঁড়া, তোর খাওয়া শেষ হোক, তারপর আমি দেখছি কি করতে পারি। দরজায় দাঁড়িয়ে ভেতরে আসবো কনক? কনক: পারমিশন নিয়ে আসতে হবে নাকি মাম্মা? আন্টি, স্বামীর জন্য দরদ উল্টে পারছে, আম্মুর সামনেও খাইয়ে দিতে হয়? আমি: না মা, একটু বেশি ক্ষুধা লাগছে, তাই আর কি। আন্টি: খাও তা বাবা, কেমন আছো তুমি, আর পরীক্ষা কেমন হলো তোমার? আমি:
মা ভালোই হয়েছে, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আন্টি, ভালো আছি বাবা। তা তোমরা থাকো, আমি যাই, রান্না করতে হবে। বলে আন্টি চলে গেল। আমারও খাওয়া শেষ, আমি বিছানায় শুয়ে পড়লাম। কনকও চলে আসলো আর দরজা বন্ধ করে দিয়ে আমার কাছে চলে আসলো। কনক, এবার দেখ আমি কি করি, বলে আমার আর ওর ঠোঁট এক কেড়ে নিয়ে চুষতে লাগলো। তারপর 5 মিনিট পর ছেড়ে দিল। আমি, আমারে মেরে ফেলবা নাকি হা, বলে আমি ওকে জড়িয়ে ধরলাম, তারপর ঘুমায় গেলাম। এভাবেই চলতে লাগলো আমাদের দিনকাল। দেখতে দেখতে আমাদের পরীক্ষার রেজাল্টের দিন চলে আসলো। আজ রেজাল্ট দিবে। কনক কি যেভাবে বলছিল আর আল্লাহ আল্লাহ করছিল। তারপর রেজাল্ট দেখলাম কনকের A+ পেয়েছে। ওকে বলতেই আমাকে জড়িয়ে ধরলো আর বলল, তোমারটা কিন্তু পেলাম না। এবার আমারটা বের করলাম। ও মা, আমি ফেল কেন? অনেক ভালো করে তো পরীক্ষা দিচ্ছিলাম, এমনি চোখে জল চলে এলো। এমন সময় কনক বলল, আরে গাধা, তোর বোর্ড যশোর দে। তারপর মনে পড়লো আমার তো বোর্ড যশোর। আসলে চট্টগ্রাম থাকতে থাকতে সব চট্টগ্রাম চট্টগ্রাম লাগে। আমার রেজাল্টও পাইছি, আমি গোল্ডেন A+ পাইছি। কনক শুনে আমারে যে কত কিস দিল বলার বাহিরে। তারপর আঙ্কেলরে ফোন দিলাম আর আঙ্কেল শুনে অনেক খুশি হয় আর বাসায় চলে আসে। সবাই রে মিষ্টি মুখ করিয়ে তারপর বাসায় চলে আসি। তারপর রাতে খেয়ে ঘুমিয়ে যাই। কলেজে ভর্তির জন্য আবেদন করেছি, রাজশাহী সরকারি কলেজে চান্সও পাইছি। তাই আজ আমি আর কনক চলে যাচ্ছি রাজশাহী। তারপর এসে একটা বাসা ভাড়া নিলাম, ওখান থেকে একসাথে কলেজে যায়। এভাবেই চলছে দিনকাল। দেখতে দেখতে HSCও শেষ হয়ে গেল। এবার আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন করেছি আর আলহামদুলিল্লাহ 2জন চান্সও পাইছি। তারপর মাস্টার শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন আমি একটা চাকরি করি, মাসে বেতন তেমন পায় না, মাত্র 90,000 টাকা। আজ আমাদের বিয়ে ভাবতেই অবাক লাগছে। আমাদের ভালোবাসা আর পূর্ণতা পাবে, তারপর ভালোমতোই ইসলামী শরীয়ত মোতাবেক বিয়েটা হয়ে যায়। আজ আমার বাসর রাত। কিন্তু আমার অনেক খারাপ লাগছে। আজ আম্মুর কথা খুব মনে পড়ছে, কিন্তু নিয়তি যে এখানে আনছে। ভাবতে ভাবতে রুমে প্রবেশ করলাম। কনক আমারে এসে সালাম করলো। আমি বললাম, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এটা শোনার পর কনক যা করলো আমি তা কল্পনাও করি নাই। তা হলো, আমার গালে একটা ঠাসঠাস করে চড় মেরে বলল, কুত্তা, আমি তোর মা লাগিয়া, বলে বিছানাতে চলে আসলো। আমিও ওর পিছু পিছু গেলাম। আমি, এই ম্যাডাম আসেন, 2 রাকাত নফল নামাজ পড়ে নি। নামাজের কথা শুনে কনক না আনতে পারল না। 2জন চলে গেলাম ওয়াশরুমে। অজু করে এসে নামাজ পড়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। কনকও শুয়ে পড়ল। আমি ওই দিকে ভাবতেছি আমার সাথে কনক এমন করছে কেন। কনক রে পেছনে থেকে জড়িয়ে ধরলাম। দেখি এবার আমার দিকে ঘুরলো। তারপর আমি ওকে বললাম, আমি জানি আমার বউটা আমার উপর রাগ করে থাকতে পারবে না, বলে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। কনক, তুমি আমাকে সব সময় রাগাও কেন? আমি, তোমাকে রাগাতে আমার ভালো লাগে, তাই বলে বউরে একটা কিস দিলাম। ও বউ, এবারের মতো আমারে মাফ করো, আর কোনোদিন বলবো না। কনক, আচ্ছা এবারের মতো মাফ করলাম, এরপর থেকে যদি বলতে দেখি আমার থেকে খারাপ কেউ হবে না, এই বলে দিলাম। হ্যাঁ, বলে আমার বুকে এসে কান্না করে দিল। আমি, আরে পাগলি, কান্না করে নাকি কেউ এভাবে? জানো, আজ আমি, আমার অনেক খারাপ লাগছে। আজ একটা ভুলের কারণে আমি আমার পরিবারের কাছে খারাপ। কনক, আমার যার নেই আমি কষ্ট পেতে দিব না। আমি আমার ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দিব। আচ্ছা জান, আমাকে একটা জিনিস দিবা? আমি, একটা না, 1,000টা দিব, বল কি লাগবে? কনক, আমি তোমার বাবুর আম্মু হতে চাই, বলে আমার বুকে মুখ লাগালো। আমি, ও এই ব্যাপার, আচ্ছা এটা কাল হবে, আজ ছাদে চলো, বলে ওকে কোলে তুলে নিলাম। তারপর ছাদে চলে আসলাম। এসে এর কোলে মাথা দিয়ে শুয়ে আছি আমি, আর ও আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে। আর ওর জীবনের সুখ দুঃখের সব কথা বলল। তারপর আমরা ছাদ থেকে রুমে চলে আসি। তারপর ফ্রেশ হয়ে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরিয়ে কনক ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ও একটা গেঞ্জি আর প্লাজো পরছে। তারপর আর কি টিকুরি খেলা করতে হলো। ও আমার কাছে এসে আমারে জড়িয়ে ধরে আমার সারা শরীরে কিস করতে থাকে। আমি পাগল হয়ে গেছি। তারপর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এই আপনারা জানতো, এখন ওরা ওদের কাজ করছে, এইসব দেখতে হয় না, পাপ হয়। তারপর শোভানের ঘুম ভাঙল কনকের ডাকে। কনক, এই জান, উঠে পড়ো, আজান দিতেছে, গোসল করে নামাজ পড়ে আসো।
তারপর আমি গোসল করে নামাজ পড়তে চলে গেলাম, নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। তারপর রুমে গেলাম, কি ব্যাপার কনকরে দেখছি না কেন, কই গেল ও বলে ওরে ডাকতে লাগলাম, এই কনক কয় তুমি? কনক রান্নাঘর থেকে বলল, এই তো রান্নাঘরে। আমি ওর কাছে গেলাম, আমি তো হা হয়ে গেছি, যে মেয়ে নিজে পর্যন্ত হাতে করে খায় না সে আজ রান্নাঘরে, ভাবতেই অবাক লাগে। কিন্তু ও অনেক ঘেমে আছে, আমি পিছন থেকে যেয়ে ওকে জড়িয়ে ধরে আছি আর ও রান্না করছে। এমন সময় আমার শাশুড়ি চলে আসে, আমি তো লজ্জায় শেষ, আমি দৌড়ে আমার রুমে চলে গেলাম। কনক নাস্তার জন্য ডাকতে আসলে নাস্তা রুমে আনতে বলি, তারপর আমারে নাস্তা খাওয়ার দিয়ে কনক নাস্তা খেয়ে নিল। কনক রেডি হয়ে নাও, আজ আমরা কুষ্টিয়া যাব। কনক, তাই নাকি? আচ্ছা বলে সব প্যাকিং করে নিল, আমার গুলাও। আসলো বিয়ের জন্য 15 দিন ছুটি পাইছি, তাই একটু ঘুরতে যাবো। আজ যে কত বছর যায় নাই, যে মা বলছিল আমি থাকলে তার ছেলের বিয়েতে সমস্যা হবে, ওই দিনই আসিয়া যাওয়া হয় নাই। ওসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিছে আমি বুঝতে পারি নাই। কনক, আমার সামনে একটু কান্না করবা না বলে দিলাম। আর আমি আমার বাপের বাড়ি থাকবো না। ও, আপনাদের বলা হয় নাই আমি একটা বাসা বানাইনি, 3 তলা বিশিষ্ট একটা বাসা, ওটা কুষ্টিয়াতেই, কিন্তু কোনো জানে না। তারপর সব রেডি করে আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে চলে আসি। এসে 2টা টিকিট কেটে বাসে উঠে পড়ি। নির্দিষ্ট সময়ে আমরা কুষ্টিয়া পৌঁছে যাই। তারপর আমার বাসার সামনে চলে আসি, এসে কনকরে বলি সারপ্রাইজ। কনক ও অবাক, আমারে জড়িয়ে ধরল। আমি ওকে ছাড়িয়ে রুমে প্রবেশ করি, তারপর আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। রাতে বাইরে থেকে খাবার এতে খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা খবর পাই আমাদের গ্রামে একটা বাসা নাকি নিলামে তুলছি। আমি অনেক কৌতূহল বশত গেলাম, সাথে 80 লাখ টাকাও নিলাম। এসে গ্রামের লোকের সাহায্য নিয়ে এসে দেখি এটা তো আমার মামার বাসা। সবার দাম বলতেছে, কেউ 50 লাখের বেশি বলছে না। আমি গাড়ি থেকে নেমে বললাম 70 লাখ। এটা শুনে সবাই অবাক, আমার পরিবারও এখানে আছে, কিন্তু আমি দামাদামি করে টাকা দিয়ে দিলাম। সবার মুখে শুনতেছি আমার মামি নাকি মামার সকল সম্পত্তি তার নামে লিখে নিছে। আমার মা আমারে দেখে আমার কাছে দৌড়ে আসলো, এসে আমারে কান্না করতে করতে বলল, আমারে মাফ করে দিস বাবা, আমি না বুঝে তোকে সেই 10 বছর আছে বাসা থেকে বের করে দিই, কিন্তু পরে তোর মেজো ভাই সত্যি কথা সব বলে দেই, তারপর থেকেই তোকে খোঁজা শুরু করি, কিন্তু কোথাও পাই নাই। চলুন, কি হয়েছিল সেদিন যে আমার মেজো ভাই সব সত্য কথা বলেছিল জেনে আসি। সকালবেলা ভাইয়ের বুকের বাম পাশে বলে ব্যথা করতেছে বলে চিৎকার করে ওঠে, আর বাসার সবাই চলে আসে। এসে দেখতে পাই ভাই অমন পড়ে আছে। এমন সময় ভাইয়া বলে ওঠে, আজ আমি একটা সত্যি কথা বলবো, যদি না বলে আমার মৃত্যু হয়, আমি কখনো নিজেকে আমি করতে পারবো না বলে বলতে লাগলো। সেদিন ছোট ওই কাজ করছিল না, সেদিন ছিলাম আমি আর মামিও। ওর বই খুঁজতে ওর রুমে আসে আর আমাদের দেখে ফেলে, যার কারণে মামিও ওকে খুব প্রস্তাব দেই, কিন্তু ও মামিকে একটা চড় মারে আর আমি ওই সুযোগে বাইরে থেকে আটকিয়ে দিই। তারপর তো তোমরাই বিচার করলে বলে চুপ হয়ে পড়লো, কারো কোন কথা বলে না দেখে ওকে হাসপাতালে আনা হয় আর ওর চিকিৎসা করা হয়। বর্তমান। প্লিজ বাবা, আমাকে মাফ করে দে, আমি আর পারছি না বলে আমার পা জড়িয়ে ধরতে যাবে, অমনি আমি তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। তারপর বললাম, আমি কারো উপর রেগে নাই মা, সবাই রে মাফ করে দিছি। মা, চল আর বাসায় চল। আমি, আচ্ছা যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আমাকে এত কষ্ট দিল আর আমি মাফ করে দিলাম, কারণ আমাদের নবী আমাদের মাফ করতে শিখাইছে, প্রতিশোধ নিতে না, তাই মাফ করে দিলাম। আমি আমার বাসার সামনে ভাবতেই অবাক লাগছে, ভিতরে প্রবেশ করতে যাব এমন সময় আমার কাছে এসে একটা ছোট মেয়ে বলে ওঠে, কে আপনি আর এখানে কি চাই? বয়স হবে মনে হয় 8 বছর, যাই হোক আম্মা ছিল কাছে, যার কারণে আমি ভিতরে ঢুকতে পারি। আমি আমার সেই চিরচেনা রুমে চলে যাই, গিয়ে অবাক, আমার রুম অমনি আছে আর মনে হয় প্রতিদিন আমার রুমকেও গুছিয়ে রাখে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিলামের মধ্যেও কনক আমারে অনেক কল দেয়, রিসিভ করতে পারি নাই কারণ ওয়াশরুমে ছিলাম। এসে আমি ফোন দিলাম। আমি, বলো কি হয়েছে? কনক, সেই কখন থেকে ফোন দিতেছি কিন্তু ফোনে ধরছো না, আর কোন মেয়ের সাথে প্রেম করছো? ও আমিও এখন পুরাতন হয়ে গেছি, আমারে আর এখন ভালো লাগে না, তাই তো অন্য মেয়ের কাছে যাও। আমি রাগ করে ফোন কেটে দিলাম। কনকটি আমাকে চিনল বলে আম্মু খেতে ডাকলো। আম্মু, বাবা খেতে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করছে। আমি খাবার টেবিলের সামনে গিয়ে বললাম, আমি আপনারে মাফ করছি বলে যে এই বাড়িতে খেতে হবে তা না। 10টা বছর আমার জীবন থেকে ফিরিয়ে নিয়েছেন, পারবেন ফেরত দিতে?
সেদিন যদি আমার শ্বশুর আমারে তার বাড়িতে জায়গা না দিত তাইলে আমি আর এত দূর এগোতে পারতাম না। আম্মু, আমাদের তো ভুল হয়ে গেছে বাবা, আমরা তোর কাছে মাফ চাইছি, আর এ হলো তোর ভাবি পরিচিত হয়ে নে। আমি, সেদিন কি বলেছিলেন তোর মতো চরিত্রহীন আমার ছেলের বিয়েতে গিয়ে আবার কোন মেয়ের সর্বনাশ করবি, বেরিয়ে যা বাড়ি থেকে। সেদিন বাবার জন্য খুব কষ্ট পেয়েছিলাম, কারণ বাবাই সব থেকে আমাকে বেশি ভালোবাসতো। আর আজ পরিচিত হতে বলছেন? জানি না ড্যাড, আমার টাকা দেখে কি আমাকে পরিচয় দিতেছেন? ভাবি, আচ্ছা আপনি কি আর কি বলছেন এগুলা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার স্বামীর তো ছোট কোন ভাই নাই, তারা তো দুই ভাই। আমি, আজ থেকে 10 বছর আগে আমি তাদের সন্তান ভাই ছিলাম, কিন্তু আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দেয় আমার মামি আর মেজো ভাই। বাসা থেকে বের হয়ে চট্টগ্রাম চলে যায়। ভাগ্যের কি খেলা, ওখানে আমার বউয়ের ছোট ভাই আর তার বাবারে আমি রক্ষা করি ডাকাতদের হাত থেকে, আমি ও আঘাত পায়, তারপর তারা তাদের বাড়িতে নিয়ে যায়, আমাকে সকল সুবিধা দেয়, তারপর আমি প্রতিষ্ঠিত হয়ে উঠি, তারপর তার মেয়েকে বিয়ে করি। এর এখন আমি কুষ্টিয়াতে একটা বাড়িও করছি। আজ কি নাই আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু আমার অতীতটা যে অনেক ভয়াবহ বলছিলাম আর কান্না করছিলাম। এমন সময় বড় ভাই মেজো ভাই রে হসপিটাল থেকে নিয়ে আসে, এখন মোটামুটি ভালো মেজো ভাই। আমাকে দেখে এসেই পা ধরে মাফ চাইলো। আমি বললাম সেদিন কি অন্যায় করেছিলাম যার কারণে একটা ছোট ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিলেন। বলে আমি চলে আসতে যাব, এমন সময় ভাইয়ের মেয়ে আমার হাত ধরে বলে, চাচ্ছ তুমি কোথায় যাচ্ছ? আমি, কোথাও না মা, আমি বাসায় যাচ্ছি, তোমার ছোট আম্মু একা আছে বাসায়। বলে চলে আসলাম। এসে মনে পড়লো আমার পাগলিটা অনেক কষ্ট পাইছে আজ, তাই তার জন্য ফুচকা, চকলেট, আইসক্রিম আর একতরে গোলাপ ফুল নিয়ে বাসায় খেলাম। দরজা খুলে দিল। আমিও অবাক, ওর চোখ একদম লাল হয়ে আছে, নিশ্চয়ই কান্না করেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে খেতে গেলাম, আর কেউ খাইয়ে দিল না। আমি খেয়ে রুমে যেয়ে দেখি কনক যেন কার সাথে কথা বলছে, আমাকে দেখে কেটে দিল। আমি কিন্তু সন্দেহ করি নাই। যদি কাউকে ভালোবাসেন তাইলে তাকে বিশ্বাস করুন, কিন্তু যদি সে সেটার মর্যাদা না দিতে পারে একদিন তারও শাস্তি হবে। আমি কনকর্ডে যেগুলো আনছিলাম সব দিলাম, গোলাপটা বাদেও। বলল, এসব আমার লাগবে না, যেই মেয়ের কাছে ছিলি তার কাছে যা। আমি কি তোর? আমি ওখান তো পুরাতন, আমাকে এখন আর ভালো লাগে না। আমি ওকে পেছনে থেকে জড়িয়ে ধরে বললাম, কে বলেছে আমার বউ পুরাতন? সে সবসময় আমার কিছু নতুন। কনক, তাইলে এই মেয়ের সাথে গেলি কেন? আমার কি কোনো কিছু কম আছে? আমি, এবার ওর গালে একটা ঠাসা করে চড় মেরে দিলাম। বারবার খালি মেয়ের কথা বলতেছ, ওই তুমি কি দেখছো? আর আমি আর আমার বাড়ি গেছিলাম, যা যা হয়েছে সব বললাম। আমার ভুল হয়ে গেছে জান, আমি বুঝতে পারি নাই বলে আমার পা জড়িয়ে ধরলো। আমি ওকে বুকে টেনে নিলাম। আরে পাগলি, তোমার জায়গা আমার পায় না, আমার বুকে। তারপর শুয়ে পড়লাম, অপেক্ষা করতেছি কখন রাত 12টা বাজবে। আমি আরো সামনাসামনি শুয়ে আছি। আমি ওর গালে হাত বুলিয়ে বললাম, অনেক জোরে লাগছে তাই না জান? কনক, তোমার সাথে কথা নাই, তার আমার কাছে আসবা না বলে দিলাম। আমি, তাইলে কার কাছে যাব? আমার বউ ছাড়া যে আর কেউ নাই। কনক, পাম মারতে হবে না, আমার কাছে আসবা না কিন্তু। কে শোনে কার কথা? আমি ওর ঠোঁট আমার ঠোঁটের সাথে করে নিলাম, 10 মিনিট পর ছেড়ে দিলাম। কনক হাঁফাচ্ছে। আমি তারপর কনকের কোলে ছাদে নিয়ে গেলাম। কনকের কোলে মাথা দিয়ে শুয়ে আছি, তার ও আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে, খুব ভালো লাগছিল। আমি এবার উঠে পড়লাম। কনক, কি হলো তোমার? হঠাৎ করে উঠে পড়লে যে? আমি দৌড়ে রুমে চলে আসলাম আর ফুলটা নিয়ে আবার ছাদে চলে আসলাম। এসে ওরে দিলাম ফুলগুলো। কারণ কি জানেন? আমি ওকে প্রপোজ করতে পারতাম, কিন্তু করলাম না। শুধু ওর কানের কাছে মুখ করে বললাম, চলো রুমে চলো, আমি বাবুর আব্বু হব। তারপর কনকর্ড আর আমি রুমে চলে আসি আর ডুবে যায় ভালোবাসার সাগরে। সকালবেলা আমার ঘুম ভেঙে যায়, দেখি কনকর্ড ওয়াশরুম থেকে বের হচ্ছে, শরীর ভেজা। আমি আর থাকতে পারলাম না, গিয়ে জড়িয়ে ধরলাম। কনক, এই সাত সকালে কি শুরু করলে? আর সারা রাত ঘুমাতে দাও না, আবার এখন শুরু করছো? এমন সময় আমার ফোন বেজে ওঠে। আমি রিসিভ করতেই ওপাশ থেকে তা বলে তা শুনে আমার পা থেকে মাটি সরে যায়। কথাটা হলো আমার মা নাকি হসপিটালে, তার নাকি প্রেশার বেড়ে গেছে, অনেক খারাপ অবস্থা। আমি শুনে দৌড়ে চলে যায় হসপিটালে, গিয়ে সোজা আম্মুর কেবিনে চলে যায়। কিন্তু আম্মু এখন ঘুমিয়ে আছে। আমি পাশে বসে আছি, আমার পাশে পরিবারের সবাই আছে, মামি ছাড়া। এমন সময় কনক চলে আসে আমার কাছে, এসেই আমারে বলে, আম্মুর কি এখনো জ্ঞান ফেরে নাই? আমি, না তুমি এখানে বসো। কনক, আচ্ছা। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে।
তারপর দুপুর 3টার মার জ্ঞান ফিরলো। আমি মায়ের কাছে গিয়ে আমারে মাফ করে দাও মা, আমি বুঝতে পারি নাই। আম্মু, এখানে তোর কোন দোষ নাই রে বাবা, এখন সব বাদ দিবি নাকি? আমার মা বলতে না দিই কনক মার মুখ চেপে ধরলো আর বললো আর যেন এমন কথা না শুনি। আম্মু, আম্মু, এই মেয়েটা কে রে বাবা? ভাবি, ওটা আপনার ছোট বৌমা। আমি লজ্জায় শেষ। আম্মু, আমারে না জানিয়ে বিয়ে করে নিলি, আমি মানতে পারলাম না, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে। কিন্তু তোদের আবার বিয়ে হবে। সবাই এবার বলে উঠল ঠিক বলেছেন, ওর আবার বিয়ে হবে। এমন সময় বলে বড় ভাই এর মেজো ভাই বলে উঠল আমাদের সাথে কি এর কথা বলবি না? আমি দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরলাম আর কান্না করে দিলাম। তারপর আম্মুকে নিয়ে বাসায় চলে আসলাম। আমরাও আমাদের বাসায় চলে আসলাম। তারপর দিন সবকিছু আমাদের বাড়িতে নিয়ে গেলাম, আসবাবপত্র সহ প্রয়োজনীয় সব। সবাই মিলে সব ঠিক করে সন্ধ্যা হয়ে গেল। এবার সবাই রাতের খাবার খেয়ে নিলাম, যেহেতু দুপুরে খাওয়া হয় নাই। তারপর সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে। বড় ভাই, তা কনক, তোমার বাবা মা কেমন আছে? ফোন দিছো কি? কনক, জি ভাইয়া ভালো আছে, কিন্তু ফোন দি নাই। আম্মু, এখনই ফোন দাও ফার্স্ট। কনক, আচ্ছা আম্মু। বলি কনক ফোন দিল আর আমার বসে থাকতে ভালো লাগছে না, তাই আমার রুমে চলে আসলাম। আজ অনেক বছর গেম খেলা হয় না। পিসিটা অন করলাম, মনের ইচ্ছায় গেম খেলছি। এইদিকে কনক ফোন দিল তার বাবার কাছে, তারপর আম্মু ফোনটা নিয়ে নিল। ওপাশ থেকে, কি রে মা, কেমন আছিস? আম্মু, আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? কনকের আব্বু, ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনি? আম্মু, হুম আমি। সোহানের আম্মু। কনকের আব্বু, কিন্তু এসব কি হলো? ওরে তো বাড়ি থেকে বের করে দিছিলেন, কিন্তু এখন? আম্মু, যাই হোক সব ভুলে যান ভাই, আমি কনক আর সোহানের আবার বিয়ে দিতে চাই। আপনি কি বলতেছেন? কনকের আব্বু, আর এটা তো অনেক ভালো প্রস্তাব। আচ্ছা, সামনে শুক্রবার ওদের বিয়ে, কি বলেন বিয়ান? আম্মু, আচ্ছা বিয়াই, তা আমার বিয়ান কেমন আছে? কনকের আব্বু, জি ভালো আছে। আমার মা কেমন আছে? আম্মু, কনকট ভালো আছে। কনকের আব্বু, তাইলে সব ঠিকঠাক করিটার কনক রে, আমি কাল আনতে যাবনে। আম্মু, আচ্ছা ভাই। বলি কল কেটে দেইটার কনক আমার রুমে চলে আসে, দেখি আমি গেম খেলছি, আমার কোলে এসে বসে। কনক, জান আমি কাল চলে যাব। আমি, কেন আর কোথায় যাবা? তারপর কনক সব বুঝিয়ে বলে। এটা শুনে সোহান কান্না করে দেই, কারণ এক মুহূর্ত ও কনক রে ছাড়া ও ভাবতে পারে না। কনক, জান 7 দিনই তো, তারপর তো আমি সারা জীবন তোমার কাছে থাকবো। আমি, কিন্তু? কনক, কোন কিন্তু নয়? আর 1 সপ্তাহ আমার কাছে পাবা না, আজকে সারা রাত যা ইচ্ছে করো। ফলে সোহানের বুকে মুখ লুকোয়। তারপর সোহান কনক রে কলে করে বিছানায় নিয়ে যায় আর ইচ্ছে মতো কিস করতে থাকে। কনকের নিঃশ্বাস গরম হয়ে যায়। তারপর সোহান কনকের কাপড় খুলে ফেললো। কনকের নাভিয়ের খুব আকর্ষণীয় লাগছে, ইচ্ছে মতো কিস করে সোহান। তারপর যা হবার তাই হয়। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সকালে সোহানের ঘুম ভাঙল কনকের ডাকে। তারপর সোহান গোসল করে নামাজ পড়ে বাইরে হাঁটাহাঁটি করে চলে আসে। তারপর নাস্তা করে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙল ভাবির ডাকে। ভাবি, এই সাহেব ওঠো, কিছু কথা আছে তোমার সাথে। আমি উঠে পড়লাম। ভাবি, আপনি আমার রুমে? হুম আমি। আমি, আচ্ছা মামি, কি হয়েছিল যে মামার সব সম্পত্তি মামি নিজের নামে লিখে নিল? এমন সময় ভাবি যা বলল, আমার মাথা ফুল গরম হয়ে গেল, কারণ মামি নাকি টাকার জন্য মামারে মানুষের সামনে জুতা দিয়ে পিটিয়েছিল। আমি, আচ্ছা ভাবি, সে এখন কোথায় আছে? ভাবি, আলমডাঙ্গা তার বাপের বাড়িতে। আমি, একটা বুদ্ধি বের করো যেটা দিয়ে আবার সব সম্পত্তি ফিরিয়ে আনা যাবে। ভাবি, আচ্ছা আমি আজ রাতে ভাববনে। এখন যাও, গোসল করে নাও, লাঞ্চ করতে হবে। আমি, আচ্ছা বলে ওয়াশরুমে ঢুকলাম। তারপর গায়ে সাবান মাখানো শেষ, এমন সময় দেখি টাওয়াল আনি নাই। এই কনক, আমার টাওয়ালটা কোথায় দিয়ে যাও তো? কনক, আচ্ছা আনছি। তারপর আমি ওয়াশরুমের দরজা খুলে ওর হাত ধরে ভিতরে নিয়ে আটকিয়ে দিলাম। কনক, এই কুত্তা, তুই টাওয়ালের নাম করে আমারে ওয়াশরুমে ঢুকালি।
আমি, জান আজ একসাথে করি গোসল, বলে ওরে একটা কিস করি। তারপর আমার গায়ে সাবান মাখিয়ে দেয় কনক। আমিও ওর গায়ে সাবান মাখিয়ে দিই, তারপর গোসল করে বের হয়ে রেডি হয়ে নিচে চলে আসি খাবার খাওয়ার জন্য। ভাইয়ের মেয়ে, চাচু তোমার জন্য কোন রান্না আম্মু করে নাই, তাই তুমি খেতে পারবে না। ওর নাম সাদিয়া আফরিন, সবাই আফরিন বলেই ডাকে। আমি, কি ভুল করছি তাই বলো? আফরিন, কাল এখানে আসছো আমার সাথে একটা কথাও বলো নাই, আর আমার জন্য তো চকলেট আইসক্রিম কিছুই আনো নাই। আমি, ওই ব্যাপার। আচ্ছা, তোমার ছোট আম্মু একটু পর তার বাবার বাসায় চলে যাবে, তারপর আমরা ঘুরতে যাব কেমন? আফরিন, তুমি খুব ভালো চাচু। তারপর সবাই খাবার খাচ্ছি, এমন সময় কে যেন কলিং বেল বাজালো। আমি গিয়ে দরজা খুলে দিলাম, দেখি এটা আমার পোলার নানা ভাই। আমি, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? বাবা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আসেন ভেতরে আসেন। তারপর সবাই খাওয়া শেষ করলো, যে যার রুমে চলে গেল। তারপর আমি আমার রুমে গিয়ে দেখি আমার পাগলির বউটা রেডি হচ্ছে আর কান্না করছে। আমি পেছনে থেকে জড়িয়েতেই, পাগলি কান্না করছো কেন? মাত্র 7 দিনই তো, একটু কষ্ট করো প্লিজ যান। কনক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না জান, বলি কান্না করতে থাকে। আমি ওর কপালে একটা কিস করে বললাম, আমরা প্রতিদিন ফোনে কথা বলবো না পাগলি। কনক, যদি কোন মেয়ের দিকে তাকাস আমি যাওয়ার পর, তারপর তোর খবর করে ছাড়বো বলে গেলাম। তারপর ও আমার কপালে একটা চুমা দিয়ে বাবার সাথে বের হয়ে গেল। আমিও ঘুমিয়ে গেলাম। ঘুম মামুন ভাবির ডাকে, এই সোহান ওর, সন্ধ্যা হয়ে গেছে তো আর কত ঘুমাবি, ওঠ এবার। আমি, জি ভাবি বলে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। একটু নাস্তা করলাম, তারপর বাইরে বের হলাম, আজ অনেকদিন বাইরে বের হয় না। তারপর আড্ডাখানায় গিয়ে দেখি সবাই আছে। সুমন, কিরে কেমন আছো স্যার, সেই কবে বাড়ি থেকে চলে গেলি আর আসলি না। এমন সময় শিহাবের ফোন, আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে, শিহাব, মামা কই আছোস? আমি, 4 রাস্তার মোড়ের পাশের গলিতে। শিহাব, থাক আমি আসছি বলে কল কেটে দিল। আমিও একটা দোকানে বসলাম। মামা একটা চা দেন তো, বলে একটা কলা আর রুটি খেতে লাগলাম। তারপর খাওয়া শেষ করে দেখি শিহাব। শিহাব, মামা খুশির খবর আছে? আমি, কি হয়েছে? শিহাব, রাফির সাথে আমার প্রেম হয়ে গেছে মামা। আমি, তাই নাকি, তাহলে ট্রিট দে। শিহাব, আচ্ছা চল বলে রেস্টুরেন্টে চলে আসলাম। তারপর মনের মতো অর্ডার দিয়ে খেলাম, তারপর বিল পে করে বাসায় চলে আসলাম। এসে দরজা খুলে দিল একজন, আমি তো দেখে অবাক, সেই হলো আমার আপু। নাম কাকলি আক্তার রিয়া। আমি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আপু, ওয়ালাইকুম আসসালাম বলে রুমে চলে গেল। আমি ভাবছি ট্র্যাক করছে হয়তো। তারপর আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নাই। এদিকে কনকর্ডার তার বাবা একটা রিক্সা করে বাস স্ট্যান্ডে আসছিল, আমার রিক্সায় সে চালাতেই পারছে না। এটার দিকে সামাদ সাহেবের, কনকের বাবার নাম, একটু রাগ হলো আর বলল, রিক্সা চালাতে পারো না আর তো চালাতে যাও কেন? রিক্সাওয়ালা, স্যার আমার যে চালাতেই হবে, নাই খাবো কি? কনক একটু অবাক হলো আর সন্দেহ করল। কনক, আচ্ছা আপনার পরিবারে কে কে আছে? রিক্সাওয়ালা, ম্যাম আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই। ছোটবেলার থেকেই বাপ মাকে দেখি নাই। ছেলেটার কথা বলার স্টাইল দেখে ছামার সাহেব বলে, আচ্ছা তোমার কেউ নাই? আমার একটা দাদু ছিল, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে আর 7 দিনের তার পেশায় এখন আমি আছি। আমার দাদুর নাকি আমারে মজমপুরে পাই, তারপর থেকেই তার কাছে থাকতাম, কিন্তু আজ সেও নাই বলে ছেলেটা কান্নার করে দিল। এতক্ষণে তারা বাস স্ট্যান্ডে চলে এসেছে, ভাড়া দিতে যাবে। এমন সময় সামাদ সাহেবের চোখ আটকে যায় নাইমের গলার নিচে একটা জন্ম দাগ। সামাদ সাহেব, এইটা কিসের দাগ তোমার গলার নিচে? নাইম, জিৎ স্যার, ওটা আমার জন্ম দাগ কেন? অমনি নাইমরে জড়াই ধরে চিৎকার করে বলতে থাকে, বাবা তুই কোথায় ছিলি এতদিন? তোরে আমি অনেক খুঁজেছি কিন্তু পাই নাই, আমারে মাফ করে দিস। কনক আর নাইম তো দেখে অবাক, কি হচ্ছে এগুলো? কনক,
বাবা, তোমার না একটা ছেলে নাই, তাইলে ইনি কে? সামাদ সাহেব, এসব পরে হবে বাবা, তুই চল এখন আমাদের সাথে। নাইম, আমি যেতে পারবো না, আর আমি যে আপনার ছেলে তার প্রমাণ কি? কনকের বাবার প্রমাণ লাগবে? তাইলে তোর জামাটা খুল, দেখ ওখানে একটা দাগ আছে, ছোটবেলায় কেটে গেছিল। নাইম জামা খুলে ফেললো আর কনকরে বলল, দেখ সত্যি সত্যি তাই, তার পিঠে একটা দাগ। তারপর আর বুঝতে বাকি রইল না। নাইম, আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু দাদুর এগুলোকে দেখবে। তারপর একজন পরিচিত লোক করে বলে তার উপর সব দায়িত্ব দিয়ে আর নাইমের সকল সার্টিফিকেট সহ মাস্টার্সের বইগুলো নিয়ে তারা বাসে উঠে পড়ে। সঠিক সময় তারা পৌঁছে যায় চট্টগ্রাম। তারপর রিক্সা করে তাদের বাসায় চলে আসে। এসে বাসায় সামনে এসে বলে, ম্যাডাম এটা আপনাদের বাসা? কনক, জি। তারপর কলিং বেল বাজালো, কনকের খালাম্নি দরজা খুলে দিল। কনক, এই ছেলেটাকে? আর এখানে যে? কনক, আমার ভাইয়া এটা। তারপর নাইমের রুম দেখিয়ে দেওয়া হলো আর সে ফ্রেশ হয়ে নিচে চলে এলো। সবাই রাতে খাবার খাচ্ছে। সামাদ সাহেব, বুঝলে কনক, তোমার ছোট ভাই তোমার আপন ভাই না। নিলয় চলে যাওয়ার পর তুমি ছিলে অনেক ছোট, তারপর একদিন তোমার ছোট ভাইরে নিয়ে আসি, সেটা তোমার খালার জন্য। সবাই তারপর নাইমের সাথে কথা বলল। তারপর নাইম তার মায়ের কাছে গিয়ে, নাইম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? কনকের মা, ওয়ালাইকুম সালাম, কে তোর আন্টি? আমি তোর জন্মদাতা মা। আজ থেকে মা বলে ডাকবি ওকে। তারপর নাইম তার রুমে চলে যায়, তারপর ঘুমায় পড়ে। সকালবেলা, এই ভাইয়া ঘুম থেকে উঠে পড়ো, নাস্তা করতে হবে তো। তারপর নাইম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে টেবিলে বসে পড়ে। সবাই একসাথে নাস্তা করে। কনক বলে, ভাইয়া রেডি হয়ে নাও, বাইরে যাব। নাইম রেডি হয়ে নিল। সবাই মিলে শপিংয়ে গেল। শপিং করে এসে সবাই ফ্রেশ হয়ে সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে। বর্তমান, কে রে অটাইমে ফোন দিল? জান, কি করো এখন? জানো না এখন মানুষ কি করে? ঘুমাচ্ছি, তুমিও ঘুমাও ভাই বলে কল কেটে দিই সোহান। তারপর ঘুমায় পড়ে। ওই উঠবা নাকি পানি মারবো? ধুর, আর আসার সময় পেলে না, অসময় কেউ কি ডাকে? ভাবি, একটা বুদ্ধি পাইছি ভাই, যেটা দিয়ে মামির কাবু করে যাবে। আমি খুব উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, কি বুদ্ধি ভাবি, তাড়াতাড়ি বলো। ভাবি, একদিন মামি কার সাথে যেন ফোনে কথা বলছিল, আমি বিষয়টা খেয়াল করি। তারপর তার মেসেঞ্জার চেক করতেই দেখতে পাই একটা ছেলের কাছে অনেকগুলো নোংরা পিক সেন্ড করা। আমি ওইগুলো স্ক্রিনশট নিয়ে আমার জিমেলে নিয়ে নিই। আমি তো এখন কি করব? ওটা দিয়ে মামার সাথে তো সব শেষই। ভাবি, আরে পাগল, এখনই খেলা, যার সাথে ওর সম্পর্ক আছে ও আমার ফ্রেন্ড হয়। আমি ওরে সব বলছি। ও বলল কাল রাতেই অমুক ঠিকানায় যেতে হবে তোর আর আমার। আমি, আচ্ছা ভাবি বলে আমি ওয়াশরুমে ঢুকলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে রুমে আসলাম। বউরে দেখি একটা ফোন দিই। ফোন যাচ্ছে কিন্তু রিসিভ করছে না। তারপর আবার দিলাম, এবার ওয়েটিংয়ে আছে। 10 মিনিট পর কল আসলো। কনক, কি হয়েছে কি দেখছো না? ফোনে কথা বলছি, তা ফোন দিতেছ কি হয়েছে কি যে বারবার ফোন দিতেছ? আমি, আমার বউয়ের কাছে আমি যখন ইচ্ছে ফোন দিব, তোমার কি? কনক, হয়েছে হয়েছে কি বলবা, তাড়াতাড়ি বলো। আমি, এত বিজি বলে ফোন রেখে দিলাম। তারপর ভাবির রুমে আসলাম। মামুনি, তুমি না ঘুরতে যেতে চেয়েছিলে, চলো এখন আমরা ঘুরে আসি। ভাবি, আমার আম্মুকে রেডি করাই দেও। তারপর ভাবি রেডি করাই দিল। আমি আর আফরিন বের হয়ে গেলাম বাসা থেকে। অনেক জায়গা ঘুরলাম, ফুচকা, হালিম, আরো অনেক কিছু খেলাম। তারপর ওকে কিছু খেলনা কিনে দিলাম। তারপর বাসায় চলে আসলাম। গোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, এমন সময় আম্মু আমার রুমে। সোহান, রেডি হয়ে নে, শপিং করতে যেতে হবে। আমি রেডি হয়ে নিলাম। তারপর সবাই বের হয়ে আসলাম। নিজেদের বাসায় গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম। তারপর শপিং করে আস্তে আস্তে রাত হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। আজ সকালে ঘুম ভাঙল জান্নাতের ডাকে। জান্নাত আমার খালাতো বোন। ওই শালা ওঠ, সেই কখন থেকে তোরে ডাকছি, উঠবো বলছি। ঘুম ঘুম চোখে তোরা কখন আসলি? জান্নাত, এই মাত্র আসলাম, এসে দেখি তুই ঘুমাচ্ছিস, তাই ডাকলাম। তোর যে আজ গায়ে হলুদ মনে আছে? আমি, ক্ষমার মনে নাই তো, তোর মনে আছে শালি?
তুই নিচে যা, আমি আসছি বলে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর ভাবিরা আসলো আমারে গোসল করানোর জন্য। গ্রামে এটা বেশি হয়। আমারে এক ভাবি বলল প্যান্ট খুলে লুঙ্গি পরে নে। আমি তো লজ্জায় শেষ, তারপর লুঙ্গি পরে গোসল করাই দিল। আবার ঝামেলা, এখন টাকা না দিলে কিছু পড়তে দিবে না, তাও 1 টাকা না 5,000 কি আর করবো। আম্মুরে বললাম আমার মানি ব্যাগ থেকে দিতে। তারপর গায়ে হলুদ শেষ হলো। এখন ভাবির সাথে সেই লোকটির দেয়া ঠিকানায় যাব। তারপর দুজন বেরিয়ে পড়লাম। নির্দিষ্ট স্থানে চলেও আসলাম। তারপর সেই লোকটি প্লাস মামি। আমি গিয়েই দিলাম একটা ঠাসঠাস করে চর বসাই, কুত্তার ও বাচ্চা, তুই আমারে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করেছিস, তোর জন্য আমার মেজো ভাই আমার কাছে কালার ছিল। আবার আমার মামার সব সম্পত্তিও নিয়ে নিলি। চুপ করে আছে, কোন কথা বলছে না। তারপর ভাবি বলল, মামি এই স্ক্রিনশট কি সবাইরে দেখাবো নাকি ভাইরাল করে দিব? ওটা দেখে আমার মামি মাথায় হাত দিয়ে বসে পড়লো, কারণ ওখানে তার এমন সব ছবি রয়েছে যে কেউ বুঝতে পারবে। তারপর মামি বলল, কি চাও আমার কাছে, আমি তাই দিব, কিন্তু আমার পিক ভাইরাল করো না। ভাবি, এখানে একটা সই করে দেন তাইলেই হবে। ভাবি আগে থেকেই সব কাগজ গুছিয়ে রাখছিল, তাই শুধু মামির সই হলেই হলো। তারপর সে সই করে দিল। মামি, তাইলে চলো বাসায় যায়। সেই ছেলেটা কিসের বাসা, আর আমি কি তোকে বিয়ে করবো? তোরে তো এতদিন ভোগ করছি, তাই বলে বিয়ে? হা 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 হা। কেন আমারে না মিথ্যা অপবাদ দিছিলে, আমার মামার সম্পত্তি নিয়ে নিছিলে, এখন কি এর কিছু আছে তোমার? নাইটটা আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ হাফেজ বলে ভাবির আর তার বন্ধুর সাথে করে গাড়িতে উঠে পড়লাম। জানি না কতক্ষণ মামি ওখানে দাঁড়াই ছিল। আল্লাহ মানুষকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না একদিন না একদিন, সেটা শাস্তি দেনি। তারপর আমরা মনের আনন্দে বাসায় চলে আসলাম। এসে দেখি মামা আমাদের বাসায়। তারপর আমি এসে আমার রুমে চলে আসলাম। তারপর মামারে বললাম, মামার কাল রাত 11টায় তোমার জন্য সারপ্রাইজ আছে। মামা, আচ্ছা, ওয়েট করবো ইনশাআল্লাহ। তারপর সবাই খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি 8টা বাজে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করতে বসলাম। সবাই নাস্তা খাচ্ছি আর টুকিটাকি কথা বলছি। নাস্তা শেষ করে আমার রুমে চলে আসলাম। আজ আমার বিয়ে, মনের মধ্যেও কেমন করছে, এক অন্যরকম অনুভূতি হচ্ছে। এমন সময় ভাবি আসলো, কিরে গোসল করবি কখন? তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নে। আমি গোসল করে রেডি হয়ে নিলাম। তারপর বাড়ি থেকে বের হলাম। সঠিক সময় কনকদের বাসায় পৌঁছে গেলাম। আমারে আর কনকরে একসাথে বসায় রাখা হয়েছে, কিন্তু সে কোন কথা বলল না। এমন সময় কাজী চলে আসলো। তারপর আমাদের বসানো হলো। কাজী সব ঠিকঠাক করলো। তারপর কনকরে বলল, মা তুমি কি এই বিয়ে কবুল করেছ? কনক, হুম। তাইলে 3বার কবুল বলো। কনক, কবুল কবুল কবুল। কাজী, আলহামদুলিল্লাহ। তা বাবা, তুমি কি তাকে গ্রহণ করেছ? আমি, জি। কবুল বলো 3বার। আমি, কবুল কবুল কবুল। তারপর মোনাজাত করে এবার খাওয়ার পালা। আমাদের একটা স্টেজে বসানো হলো। আমার পাশে আমার মামা, বড় ভাই, মেজো ভাই, শিহাব আর সুমন বসলো। একটা প্লেটে অনেক খাবার সাজানো। একটু খেয়াল করলাম এটা কিসের মাথা। শিহাব বলল, খাসির। আমার তো এবার রাগ হয়ে গেল। আমি বললাম, তুমি জানো না আমি খাসি খাই না, তারপরও কেন নিলা? তারপর আমারে আলাদা একটা প্লেট দেওয়া হয়। তারপর খাওয়া শেষ করে এবার বিদায়ের পালা। কনকের বাবা, সোহান, তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না প্লিজ। আমি, বাবা আপনি কোন চিন্তা করবেন না বলে বের হয়ে পড়লাম। এই ছেমনি, আমার লগে তোর কি হয়েছে রে? কথা বলছস না যে? কনক, কি হবে, এমনি কথা বলছি না, তাতে তোমার কি? আমি কি তোমার যে তোমার সাথে কথা বলবো? তুই আমার বিয়ে করা বউ বুঝছস বলে আর কিছু বললাম না। কনক ও আর কোন কথা বলল না। আমাদের বাসায় চলে আসলাম। আস্তে আস্তে রাত 8টা বেজে গেল। তারপর সবাই আমাদের জন্য অনেক দোয়াও করলো। কনক রে আমার রুমে নিয়ে গেল আর আমি গেলাম ভাবির রুমে। ভাবি, মামারে আর 11টায় ছাদে ডেকে নিয়ে যাবা, আমি ওখানেই থাকবো বলে আমার রুমে ঢুকতে যাব এমন সময় জান্নাত বলে ওঠে, এত সহজে তো ঢুকতে দিব না, আগে 10,000 বের কর। তারপর, বোন প্লিজ, আমার কাছে 7,000 টাকা আছে, তুই এটাই রাখো বলে ওর সাথে টাকাটা দিয়ে রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে সব খুলে একটা প্যান্ট আর গেঞ্জি পরলাম।
তারপর সকল দলিল নিয়ে সাথে চলে গেলাম। কনক একটা কথাও বলল না আমার সাথে। আমি সাথে এসে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। তারপর দেখি সকাল 10:59 বাজে। আমি ফেলে দিলাম সিগারেট। তারপর ভাবি এর মামা আসলো। মামা, কি সারপ্রাইজ রে, যার জন্য এখানে আনলি? আমি, চোখটা বন্ধ করো। তারপর মামা চোখ বন্ধ করলো। আমি তার হাতে সবকিছু ধরিয়ে দিলাম। তারপর চোখ খুলতে বললাম। সে তো দেখে অবাক, আমারই খুশিতে জড়িয়ে ধরল। আমি একা না, ওই মানুষটা ওর সাথে আছে, ভাবিকে দেখিয়ে। তারপর মামা ভাবিকে ধন্যবাদ দিয়ে নিচে চলে আসলাম। ভাবি, আমাদের সাথে কেন আসছিস? যা, তোর বউয়ের কাছে যা। তারপর আমি আমার রুমে চলে আসলাম। দেখি সবাই গল্প করছে। আমারে দেখে চলে গেল। শিহাব খানে কেন বলে গেল বিড়ালটা মারা যায়। তারপর কনক আমারে সালাম করলো। এরপর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলাম। তারপর খাটে গিয়ে বসলাম। আচ্ছা, আমার সাথে কথা বলছো না কেন কনক? আমি কি দোষ করছি? অনেক দোষ করছো। আমার এই 7 দিন টাইম দেও নাই। আমি ক্ষমা চাচ্ছি, বউ আর হবে না। তার জন্য সাজা পেতে হবে। আমি বললাম, বলো কি করতে হবে? আমিরে কলে করে ছাদে নিয়ে চলো। তারপর ওরে ছাদে এনে এর কোলে মাথা রেখে গল্প করলাম অনেকক্ষণ। তারপর রুমে চলে আসলাম। আচ্ছা কনক, বন্ধু বলল বিড়াল মরার কথা, কিন্তু কিভাবে মারবো একটু যদি বলো তা। ওরে শয়তান, আমার কাছে আসো, শিখিয়ে দি বলে ওর কাছে চলে গেল। তারপর বাকিটা ইতিহাস। সমাপ্ত।